Hello everyone, I am your AB ma'am. Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET, and today we are going to discuss the board mock test papers. Okay, তো আজকে আমরা আমাদের যে board mock টা হয়েছিল তার ক্লাস 11 এর ফিজিক্স পেপারটা আমরা ডিসকাস করতে চলেছি। তো অল বোর্ডসই ডিসকাশন আমাদের করা হবে। তো সবাই জলদি আমাদের সাথে চলে এসো, ঠিক আছে? জলদি জয়েন করে যাও সবাই। ওকে, তো তারপর আমরা শুরু করব এক এক করে আমাদের বোর্ডের পেপার ডিসকাশন। ওকে, so all of you join fast and just confirm my video and audio are clear or not. Okay, একটু কনফার্ম করো যে অডিও ভিডিও both are clear or not. ওকে, তো যারা যারা জয়েন করেছো জাস্ট কমেন্ট করে দাও যে অডিও ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা, দেন আমরা আমাদের কোশ্চেন ডিসকাশনে চলে যাব। ওকে, চলো। ওকে ওকে ওকে, ফাইন। তো সুমন, ইয়েস সুমন রয় ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, সুমন কোন বোর্ড এক্সাম দিয়েছো আমাদের এখানে? অঙ্কিতা ক্লিয়ার। ওকে ওকে, আমাদের এখানে এক্সাম দিয়েছো? তোমাদের যে বোর্ড আর কোন ক্লাস আর বোর্ড, আমি এক্সপেক্ট করছি যে 11 হবে, কিন্তু যদি অন্য ক্লাসও হয় 12ও হয় তাহলে জাস্ট এখানে জাস্ট লেখো ক্লাস 12 or ক্লাস 11। ওকে, অ্যান্ড হুইচ বোর্ড ইউ জাস্ট রাইট। ওকে, আমরা স্টার্ট করছি সিবিএসসি দিয়ে। ওকে, সিবিএসসি বোর্ড দিয়ে আমরা স্টার্ট করছি আজকে। তো অল অফ ইউ জাস্ট রাইট ডাউন সুমন অ্যান্ড অঙ্কিতা। ওকে, গুড আফটারনুন। আচ্ছা অঙ্কিতা, আচ্ছা অঙ্কিতা কর্মী কি এটা? আচ্ছা অঙ্কিতা লিখছে সিবিএসসি। ওকে, সিবিএসসি দিয়ে আমরা আজকে স্টার্ট করছি। ওকে, তো অ্যাকর্ডিংলি তোমরা তোমাদের কোশ্চেন পেপার নিয়ে বসবে। কিছু কিছু কমন কোশ্চেন দেখতে পাবে তিনটে বোর্ডে, তো সেই কমন কোশ্চেনগুলো আমরা আবার সিবিএসসি তো কমন কোশ্চেনগুলো আমরা বারবার আমি ডিসকাস করছি না, আমি একবারই ডিসকাস করছি, ঠিক আছে? একটু মন দিয়ে সবাই শুনবে। ওকে, তো চলো আমরা শুরু করছি তাহলে। ওকে, চলো দেন। গুড আফটারনুন অর্পণ, ইয়েস গুড আফটারনুন। আনফিয়া, আচ্ছা ক্লাস 11 সিবিএসসি, বাহ, তাহলে সিবিএসসির ক্যান্ডিডেটরা মোটামুটি সবাই সরি মোটামুটি সবাই সিবিএসসির ক্যান্ডিডেট ক্লাস 11 এর চলে এসছে, তাই তো? তাহলে সিবিএসসি দিয়ে আমরা শুরু করছি। ওকে, চলো লেট আস বিগিন দেন। ওকে, সবাই নিজেদের কোশ্চেন পেপারটা নিয়ে বসবে, ঠিক আছে? যারা এখানে এক্সাম দিয়েছো অলরেডি তারা নিজেদের কোশ্চেন পেপারটা নিয়ে বসবে। ওকে, তো চলো লেট আস বিগিন দেন। যারা যারা নতুন জয়েন করছো নিজে ফার্স্ট নামটা লিখে, মানে নিজের নামে তোমরা জাস্ট কমেন্ট করে জানাও যে কোন ক্লাস আর কোন বোর্ড। ওকে, ফাইন দেন। আমরা শুরু করছি, এখানে জাস্ট ফার্স্ট পেজটা দেওয়া আছে, আমরা ফার্স্ট কোশ্চেন থেকে এখান থেকে শুরু করছি। ওকে, ফাইন। আচ্ছা আনফিয়া, অর্পণ, অর্পণ ইউ জাস্ট মেনশন ইউর ক্লাস অ্যান্ড বোর্ড। আচ্ছা সিবিএসসি তাহলে ফার্স্টে দেখো, ফার্স্টে photon is a quantum of radiation with energy h nu। হ্যাঁ, এখানে ভি মনে হচ্ছে কিন্তু এখানে স্পেসিফাই করে দিয়েছে ভি ইজ দ্য ফ্রিকোয়েন্সি, তার মানে এটা নিউ, ঠিক আছে? তোমরা বুঝতেই পারছো দিস ইজ নিউ। তো দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি and h is Planck's constant, the dimensions of h are the same as that of, ঠিক আছে? h এর ডাইমেনশন কার সাথে সমান হবে? সবাই অ্যানসার করো, কার সাথে সমান? দিস ইজ অ্যাঙ্গুলার ইম্পালস, ঠিক আছে? এবার অনেকেই বলতে পারে এটা অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে সমান হতো, তাহলে আমি ইম্পালস কেন লিখলাম? আমি জানি যখন আমি ইম্পালস লিখি it is just equivalent to f into t, আর f into t যখন ইম্পালস বলি that is equivalent to the change in momentum, ঠিক আছে? that is equal to the change in momentum, সেজন্য
অনেক সময় তুমি অ্যাঙ্গুলার ইম্পালস নামটাও পাবে, অ্যাঙ্গুলার ইম্পালস নামটাও পাবে। ঠিক আছে, তো আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল কি অ্যাঙ্গুলার ইম্পালস। এটার জায়গায় তোমার যদি দেওয়া থাকতো অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাও ঠিক ছিল, অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে ফাইন, কার কার ঠিক হয়েছে? ওকে, সবাই জানাবে যে কারেক্ট অর রং অ্যাকর্ডিংলি। ওকে, which of the following ratios express pressure? আমাদের কারেক্ট অ্যান্সার হলো এনার্জি পার ইউনিট ভলিউম, যেটাকে আমরা এনার্জি ডেন্সিটিও বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা এনার্জি ডেন্সিটিও বলে থাকি। যেহেতু প্রেসারের ডাইমেনশন, তাহলে বুঝতেই পারছো প্রেসারের ডাইমেনশন আমাদের হয়ে যায় ml⁻⁻1 T⁻²। যদি তুমি এনার্জি পার ইউনিট ভলিউম করো, এনার্জির ডাইমেনশন হয়ে যাবে ml² T⁻², আর ভলিউম, এটা কিন্তু ভলিউম, ভলিউমের ডাইমেনশন L3। তার মানে তো বুঝতেই পারছো যে সেম পাচ্ছ ডাইমেনশনটা। ওকে, আচ্ছা ফার্স্টেই ভুল অঙ্কিতা, ঠিক আছে কোনো ব্যাপার না, আরো কোশ্চেন আছে। ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি। তো বাকিগুলো আমরা দেখি। সেকেন্ডের কি কারেক্ট কি ভুল তোমরা লিখতে পারো চাইলে, কারেক্ট অর রং অ্যাকর্ডিংলি। সো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। ওকে, এখানে তোমরা এক্সামটা দিয়েছিলে ভুলটা কারেক্ট করার জন্য, সো বেটার যে এখানেই ভুলটা হোক আর তারপরে আর ভুল না হোক, রাইট? তো গুড আফটারনুন অরিত্র। অরিত্র সিবিএসসি তো? দেখো ফার্স্ট দুটো কোশ্চেনের অ্যান্সার অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট টিক মার্ক করে নেবে, ফার্স্টেরটা বি, দুয়েরটা এ। ওকে, নেক্সট, if deforming forces are removed, if deforming forces are removed, up to which point the curve will be retraced? Up to which point the curve will be retraced? কোন পয়েন্ট অবধি? দেখো এখানে পয়েন্টগুলো মেনশন করা আছে। এ পয়েন্টটা হলো প্রপোর্শনাল লিমিট, বি পয়েন্টটা হলো ইলাস্টিক লিমিট। ওকে, ইলাস্টিক লিমিট যেটাকে আমরা ইল্ড পয়েন্ট বলে থাকি। তো যাই হোক, ইল্ড পয়েন্ট অবধি বা ইলাস্টিক লিমিট অবধি কিন্তু রিট্রেস করা পসিবল হয়। 0 থেকে এ, এইখানে যে এ পয়েন্টটা দেখতে পাচ্ছ, দেখো আমি গ্রাফটা আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি। এ পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছ, দিস ইজ এ, এখানে দেওয়া আছে এ, তারপরেরটা এখানে দেওয়া আছে বি। এই বিটা হলো আমাদের ইলাস্টিক লিমিট বা ইল্ড পয়েন্ট, আর প্রপোর্শনাল লিমিটটা হলো এ। এবার ও এটা যেহেতু প্রপোর্শনাল লিমিট, মানে কি, মানে এখানে হুকস লটা ফলো হচ্ছে। ঠিক আছে, হুকস ল ফলো হচ্ছে। সো এখানে আমাদের ও এ রিজিয়ন যেটা ফলোজ হুকস ল, ফলোজ হুকস ল। ঠিক আছে, আর এ বি রিজিয়নে হুকস ল ফলো না হলেও সেখানে কিন্তু আমাদের যেটাকে ফোর্স দেওয়া হচ্ছে যে বডিটাকে, সেখানে ডিফর্মিং ফোর্সটাকে তুলে নিলে সে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে। ইট ক্যান রিট্রেস ইট শেপ অ্যান্ড সাইজ, ইট ক্যান রিগেইন। ওকে, সো যাই হোক, এখানে আমাদের এ বি রিজিয়নটা আমি বলবো যে হুকস লকে ফলো করছে না, ডাজ নট ফলো হুক ল। ঠিক আছে, কিন্তু তাও বি রিজিয়ন বা ইলাস্টিক লিমিট অবধি কিন্তু আমরা রিগেইন করতে পারি। অনির্বাণ চ্যাটার্জি, ওকে, হুইচ বোর্ড? অনির্বাণ চ্যাটার্জি, just write your class and board. Does not follow Hooke's law. ওকে, তাহলে এখান থেকে বলো অ্যান্সারটা কি হবে? আমাদের বোর্ডের পেপার ডিসকাশন চলছে, বোর্ড মকে। ওকে, তো এখানে দেখো হুকস ল, তাহলে এখানে কি হচ্ছে, আপ টু ও বি অবধি কি করছে, ও বি অবধি ও কিন্তু রিট্রেস বা রিগেইন করতে পারে, পাথটাকে রিট্রেস করে, মানে রিগেইন ইটস শেপ এন্ড সাইজ। when the satellite, next question এ চলে যাচ্ছি, when the satellite revolves close to the surface of earth, orbital velocity becomes, ওকে, কার ঠিক হচ্ছে কার ভুল হচ্ছে অ্যাকর্ডিংলি লিখতে থাকো, কারেক্ট অর রং অ্যাকর্ডিংলি।
Okay, when the satellite revolves close to the surface of Earth, orbital velocity becomes, orbital velocity কি হয়, orbital velocity কে আমরা লিখি v naught equals to root of gm by r plus h, তাই তো? এখানে বলে দিয়েছে revolves close to the earth, কোথায় গেল, close to the surface of earth, তার মানে কি, তার মানে h is very less than r, আর যদি তাই হয় we can write that r plus h is nearly equal to r, তাই তো? এবার তার জন্য আমাদের ভ্যালুটা হয়ে যাচ্ছে root of gm by r, যেটাকে আমরা নরমালি লিখে থাকি root of small g into r। স্মল জিটা কেন, কারণ স্মল জির জায়গায় তুমি gm by ক্যাপিটাল r স্কয়ার লিখবে, তাহলে এই ভ্যালুটা চলে আসবে আমাদের root of gr। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ। কার কার ঠিক হয়েছে জানাও? অঙ্কিতা, অনির্বাণ, অরিত্র, সুমন, আনফিয়া, অর্পণ, all of you just write down correct or wrong, এখন অবধি কার কোনটা কোনটা ঠিক হয়েছে জাস্ট কারেক্ট রং লিখতে থাকো আর নিজে মার্ক করতে থাকো, ঠিক আছে? সবাই কোশ্চেন পেপার নিয়ে বসবে, ফাইন। নেক্সট, ওকে, নেক্সট দেখো the value of g in Newton's law of gravitation varies with, ওকে, Newton's law of gravitation এ ক্যাপিটাল জি এর ভ্যালু কি হয়? ক্যাপিটাল জি হলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, রাইট? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট নামেই বোঝা যাচ্ছে যে সব জায়গায়, ইউনিভার্সের প্রত্যেকটা জায়গায় জি এর ভ্যালু কনস্ট্যান্ট থাকবে। সেটা হাইটের ওপরও ডিপেন্ড করবে না, রেডিয়াসের ওপরও ডিপেন্ড করবে না, ডেপথের ওপরও ডিপেন্ড করবে না। দিস ইজ নান অফ দিস, ওকে, নান অফ দিস। ঠিক আছে, তোমাদের কোশ্চেন পেপারে মার্ক করতে থাকো, ঠিক আছে? রং কারেক্ট যাই হোক কোশ্চেন পেপারে মার্ক করতে থাকো আর অ্যান্সারটা শুনে নেবে। ওকে, নেক্সট, ইফ দ্য আর্থ স্টপস রোটেটিং দ্য ভ্যালু অফ জি অ্যাট দ্য ইকুয়েটর উইল, ওকে, আর্থ যদি রোটেট করা বন্ধ করে দেয়, আগের দিনই দেখবে গ্র্যাভিটেশনের যখন আমি করাচ্ছিলাম ম্যারাথন, বলছিলাম যে ডিরাইভ করছিলাম অ্যাট দ্য ল্যাটিটিউড, ল্যাটিটিউডে জি এর ভ্যালুটা কিরকম ভাবে লিখি, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, ঠিক আছে? এবার যদি তুমি বলো ইকুয়েটার, ইকুয়েটারে ল্যাটিটিউডের ভ্যালু কত, ইকুয়েটারে আমাদের ওই থিটা নিয়েছিলাম, ওখানে থিটা বা ল্যামডা যাই না, তাহলে ল্যাটিটিউডের ভ্যালু ইকুয়েটারে হলো কি আমাদের 0, ওকে? তো 0 যদি হয় তাহলে জি ল্যামডা এর ভ্যালু ইকুয়েটারের জন্য তার ভ্যালুটা হয়ে যাচ্ছে কি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, তাই তো? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, রাইট? তো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর যদি ভ্যালুটা হয়, তার মানে বুঝতে পারছো ইকুয়েটারের ভ্যালু সবচেয়ে কম, আর জি এর ভ্যালু সবচেয়ে কম। এবার বলেছে যদি রোটেশনটাই বন্ধ হয়ে যায়, যদি রোটেশনই বন্ধ হয়ে যায় তো ওমেগা ইজ 0। সো ইন দ্যাট কেস হোয়াট হ্যাপেন্ড, তাহলে আমাদের জি ল্যামডা ইকুয়েটারে যে ভ্যালুটা হবে, ইকুয়েটারে জি ল্যামডার ভ্যালুটা কি হয়ে যাবে, হয়ে যাবে ইকুয়াল টু জি। তাহলে আগে ছিল জি মাইনাস ওমেগা, আগে ছিল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এখন হয়ে গেছে জি, তাহলে কি হয়েছে, বেড়েছে, রাইট? আগে ছিল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এখন হয়ে গেছে জি, তার মানে বেড়েছে, সো ইনক্রিজ হয়েছে। সো অপশন 6, ওকে, ওকে, আপ টু দিস ক্লিয়ার? সবাই একবার থামস আপ দাও যে ম্যাম বুঝে গেছি, আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে, দেখো, the excess pressure inside a soap bubble is 3 times than excess pressure inside a second soap bubble, then the ratio of their surface area, ওকে, এক্সেস প্রেশার আমরা সোপ বাবলের ভেতরে এক্সেস প্রেশারকে কিভাবে লিখি, 40/r, রাইট? 40/r, এখানে টি কি, টি হলো আমাদের সারফেস টেনশন, রাইট? টি হলো আমাদের সারফেস টেনশন। দেখো সবাই বুঝতে পারছো কিনা, এখান থেকে বোঝার জন্য তোমরা জাস্ট বলো ম্যাম ক্লিয়ার, বা কিছু একটা রেসপন্ড করে দাও যে ম্যাম ক্লিয়ার আপ টু দিস, ওকে? আইদার গিভ এ থামস আপ অর রাইট ডাউন ক্লিয়ার। দেখো, তো পি এক্সেস প্রেশার যখন বলছি তখন তার ভ্যালু কি লিখছি, 40/r। এবার যদি 40/r আমি লিখি, তার মানে আচ্ছা, ওকে, 40/r লিখি, এদের দেখো একটা রেশিও বলে দিয়েছে, এদের একটা রেশিও অলরেডি প্রোভাইড করে দিয়েছে। তো P1/P2 যদি তুমি দেখো,
এখানে বলেছে যে এক্সেস প্রেসার ইনসাইড এ সোপ বাবল, ফার্স্ট সোপ বাবলের যে এক্সেস প্রেসার সেটা 3 টাইমস দেন দ্য এক্সেস প্রেসার ইনসাইড দ্য সেকেন্ড বাবল। ওকে, তাহলে এখানে ডাইরেক্টলি লেখো P1 ইকুয়ালস টু 3P2। ওকে, তো এখানে ফার্স্টে ভ্যালু কি লিখবে 40/R1 ইকুয়ালস টু 3 ইনটু 40/R2। তাহলে R1 R2 রেশিওটা আমাদের কাছে কত চলে এলো? R1 R2 রেশিওটা আমাদের কাছে চলে এলো 1:3। গট ইট? R1 ওপাশে চলে গেল, এই পার্টটা কেটে গেল, তাহলে 1:3। যদি 1:3 চলে আসে এখানে ক্লিয়ার? ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার সি। নেক্সট astronaut experiences weightlessness in space because astronaut experiences weightlessness in space, স্পেসে weightlessness কেন এক্সপিরিয়েন্স করে? অপশন বলেছে acceleration due to gravity is 0, actual weight of the astronaut is 0, they are going with same acceleration। আমি আগের দিনও কেউ একটা আমাদের ম্যারাথনে জিজ্ঞেস করছিল এই কোশ্চেনটা, তো এটার অ্যান্সার হলো both are moving with same acceleration। ঠিক আছে, তো this is the correct answer। ওকে, ওয়েইং মেশিন মেজার্স, ওয়েইং মেশিন কি মেজার করে? মাস মেজার করে? অবশ্যই নয়। নর্মাল রিয়াকশন এক্সার্টেড বাই মেশিন অন পারসন, বোথ এ এন্ড বি, নান অফ দিস। তো কারেক্ট অ্যান্সার হলো আমাদের নর্মাল রিয়াকশন। তুমি ওয়েইং মেশিনে যখন দাঁড়াও সে কি মেজার করে? সে তোমার নর্মাল রিয়াকশন মেজার করে, মানে সারফেস তোমাকে লম্বভাবে যে বল দিচ্ছে, নর্মাল রিয়াকশন এক্সার্টেড বাই দ্য সারফেস অন ইউ ইজ measured by the weighing machine। Got it? Done? তাহলে আমাদের 9 নম্বরটা হয়ে গেল। 10-এ চলে আসি। 10-এ বলছে the Newton's law of motion, the Newton's law of motion are valid in inertial frame, non-inertial frame, rotating frame, accelerated frame। ওকে, বি করেছি। কোনটা বি করেছো? 9-এরটা না 10-এরটা অঙ্কিতা? দেখো, Newton's laws of motion are valid in inertial frame। ঠিক আছে, inertial frame of reference এ Newton's laws of motion valid, non inertial frame of reference মানে কিন্তু accelerated frame। ঠিক আছে, এই যে লেখা আছে accelerated frame of reference মানেই সেটা হয়ে যাচ্ছে আমাদের নন ইনার্শিয়াল ফ্রেম। গট ইট? আগেরটা যদি বি করে থাকো তাহলে একদম সঠিক। ঠিক আছে, এইটা বি হবে না, এটা কিন্তু 1 হবে। ওকে ওকে, শান্নবী গুড ইভিনিং, অনেকক্ষণ বাদে জয়েন করেছে শান্নবী। ঠিক আছে, তোমাদের সিবিএসসি পেপার ডিসকাশন, হ্যাঁ গুড ইভিনিং নয় এখন, ঠিক আছে, গুড আফটারনুন। ঠিক আছে, দেখো তো 9-এরটা আমাদের হয়ে যাচ্ছে বি, 10-এরটা হয়ে যাচ্ছে এ। ওকে, সিবিএসসির পেপার ডিসকাশন শুরু হয়ে গেছে, সবার কারেক্ট হয়েছে কিনা সবাই কিন্তু জানাবে। ওকে, number 11, two blocks are in contact of a frictionless table, one has a mass m and other 2m, a force F is applied on 2m, now the same force F is applied on m, in the two cases respectively the ratio of force of contact between the two blocks will be। ওকে, কি রকম ভাবে করবে এটা? দেখো, যদি বলে দেয় এখানে আমাদের কাছে দুটো ব্লক আছে, ঠিক আছে, ফ্রিকশনলেস টেবল হ্যাজ এ মাস অফ, এ দেখো two blocks are in contact, ঠিক আছে, two blocks are in contact। ওকে, two blocks are in contact, একটার মাস m, একটার মাস 2m। ঠিক আছে, তুমি উল্টোও লিখতে পারো, there is no problem। ঠিক আছে, এটা 2m, এটা m, whatever it is। তো এই ফোর্স F is applied on 2m, প্রথমে এখানে অ্যাপ্লাই করা হলো ফোর্সটা, আচ্ছা, applied on then applied on m, in the two cases respectively the ratio of the force of contact between the two blocks। ধরো প্রথমে যখন 2m কে ফোর্সটা দিয়েছে তখন এর ফোর্সটার আচ্ছা দুটোই f ই ছিল, আচ্ছা f যখন ফোর্সটা দিয়েছে তখন ধরে নাও অ্যাক্সিলারেশনটা ফোর্স অন, আচ্ছা, in the two cases respectively the ratio of force of contact। আচ্ছা, তাহলে এই কেসে ধরে নাও ফোর্স অফ কন্ট্যাক্টটা আমরা ধরে নিচ্ছি কি n1,
আর যখন আমাদের সেকেন্ড ব্লকটাকে ফোর্স দিচ্ছে, মানে এমটাকে ফোর্স দিচ্ছে, ঠিক আছে, তখন ধরে নাও যে আমাদের কন্ট্যাক্টটা, ফোর্স অফ কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট ফোর্সটা আমরা বলে দিচ্ছি কত, N2। এটা কি করে বার করবে? প্রথমে যখন আমি N1 বার করছি, N1টা কি হয়ে যাবে দেখো, N1 ইকুয়ালস টু জাস্ট হয়ে যাবে m ইন্টু a। এবার অ্যাক্সিলারেশন কি, এই দুটো কেসে অ্যাক্সিলারেশন হলো, আবার বলেছিলাম নেট ফোর্স বাই টোটাল মাস। এখানে নেট ফোর্স যেটা দিচ্ছে সেটা হলো f, আর টোটাল মাস হলো 2m প্লাস m, দ্যাট ইজ 3m। তাহলে অ্যাক্সিলারেশন এখানেও যা, এই কেসেও তাই, f বাই 3m। ওকে, এই কেসেও যা, ওই কেসেও তাই। এবার অ্যাক্সিলারেশন যদি সেম হয়, ফার্স্ট কেসে কন্ট্যাক্ট ফোর্সের ভ্যালুটা m ইন্টু a, আর এই কেসে কন্ট্যাক্ট ফোর্সের ভ্যালুটা কত হচ্ছে, কন্ট্যাক্ট ফোর্সের ভ্যালুটা হচ্ছে 2m ইন্টু a। ঠিক আছে, তার মানে আমরা যখন n1 বাই n2 লিখবো, সেটা রেশিওটা হয়ে যাচ্ছে 1:2। ওকে, 1:2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? হয়েছে সবার ঠিক? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সবাই সব কোশ্চেনগুলো মিলিয়ে নাও। আমার ভুল হয়েছে মানে আমি দেখবো না, এটার কোনো কারণ নেই, কারণ ভুল এখন যদি না শোধরাও তাহলে কিন্তু আলটিমেটলি তোমাদের এক্সামে গিয়ে ভুল হবে। ওকে, সো অল অফ ইউ জাস্ট রাইট ডাউন আপ টু দিস, ক্লিয়ার অর নট? ক্লিয়ার থাকলে একবার থামস আপ দিয়ে দেবে। আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। ইফ মোমেন্টটা পেতে গেলে এভাবে তুমি ডাইমেনশন লিখবে, এনার্জির ডাইমেনশন কত, ml² (10⁻²). কার সাথে মেলাবে? এখানে দেওয়া আছে মোমেন্টাম, ঠিক আছে, মোমেন্টাম ধরো p⁴x, a⁴y, t⁴z। ওকে, ফাইন। এবার কি করব এটাকে, এনার্জিটাকে যদি লিখি এভাবে, তো ml² (10⁻²), আর এখানে কি মোমেন্টাম মানে কি mv, তাই তো, mv মানে l(t⁻⁻1)⁴x। ওকে, এরিয়া কি l² আর t⁴z। ওকে, তো এখান থেকে তুমি জাস্ট এখানে আমাদের যে পাওয়ার গুলো আছে, ঠিক আছে, পাওয়ার অফ দিস m l and t, ঠিক আছে, এক্সপোনেন্টস গুলোকে কম্পেয়ার করতে পারো। কম্পেয়ার করলেই দেখো বেরিয়ে যাবে যে m⁴ এখানে x, m⁴1, তাহলে এখানে x ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে। l এর জন্য কি আছে এখানে স্কোয়ার, এখানে l⁴x, l⁴2y। ওকে, তাহলে x প্লাস 2y ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু 1। ওকে, তো 2y ইকুয়ালস টু কত হচ্ছে 1, y ইকুয়ালস টু হাফ। এই দুটো দেখলেই তোমার অ্যান্সার চলে আসবে যে 1 আর হাফ, মানে অপশন ডি। ঠিক আছে, হয়েছে সবার? ওকে, সবাই একটু কনফার্ম করে দাও। ওকে, নেক্সট এবার একটু অ্যাসারশন রিজন আছে, ঠিক আছে, এবার একটু অ্যাসারশন রিজন আছে। ফার্স্টে দেখো, অ্যাসারশন প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি, দ্যাট ইজ মোমেন্টাম, ইজ বেসিক টু দ্য এফেক্ট অফ ফোর্স অন মোশন। ওকে, আর সেকেন্ড বলা হচ্ছে রিজন, সেম ফোর্স ফর সেম টাইম causes the same change in momentum for different bodies. দেখো কি হচ্ছে, সেম ফোর্স ফর সেম টাইম কজেস সেম চেঞ্জ ইন মোমেন্টাম। এটা কোথা থেকে আমরা পাচ্ছি? এটা আমরা জাস্ট এখান থেকে বলতে পারি F ইকুয়ালস টু ডিপি ডিটি, যেটা আমাদের কি সেকেন্ড ল, ঠিক আছে, সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল থেকে যেটা আমরা পাচ্ছি যে ডিপি ইজ ইকুয়াল টু এফ ডিটি। যদি ফোর্স ইন্টু চেঞ্জ ইন টাইম, ঠিক আছে, এখানে কি বলেছে, সেম ফোর্স ইজ অ্যাক্টিং ফর সেম টাইম কজেস দ্য সেম চেঞ্জ ইন মোমেন্টাম ফর ডিফারেন্ট বডি। তাহলে এই ডিপি যখন এফ ইন্টু ডিটির সাথে সমান, যে কোনো বডির ক্ষেত্রে যে কোনো বডির মাস আলাদা হতে পারে, ভেলোসিটি চেঞ্জ আলাদা হতে পারে, কিন্তু অ্যাজ এ প্রোডাক্ট দে আর সেম। বোঝা গেল কথাটা? কোনো বডির মাস কম, ঠিক আছে, ভেলোসিটি বেশি, কোনো বডির মাস বেশি, ভেলোসিটি কম, হোয়াট এভার দ্য থিং মে বি, বাট এম ইন্টু ডিভি যখন লিখছি তখন দে আর প্রোডাক্ট, অ্যাজ এ প্রোডাক্ট দে আর সেম, বিকজ ডিপি যেটা বেরোচ্ছে সেটা হলো এফ ইন্টু ডিটির সাথে কিন্তু সমান। তো এখানে তুমি ডিপি এর জায়গায় কি লিখতে পারো, এম ইন্টু ডিভি লিখতে পারো, ঠিক আছে, যেহেতু আমরা ভেলোসিটি চেঞ্জটাকেই ধরছি। এবার মাস চেঞ্জ হলে আবার হয়ে যাবে আমাদের ভি ইন্টু ডিএম, হোয়াট এভার। তো যাই হোক, এখানে বক্তব্যটা হলো যে মোমেন্টামের চেঞ্জ
আমাদের এফ ডিটি চেঞ্জের সাথে হচ্ছে সমান, মানে f into dt equals to change in momentum. That is fine. So both are correct, and this is mostly the explanation of the first one. দেখো লিখেছে ফার্স্ট এরটা কি, product of mass and velocity is basic to the effect of force on motion. ঠিক আছে, force on motion. তো this option will be A. এটাতে কি থাকে, এটাতে থাকে হলো assertion correct, reason correct, and reason is the correct explanation of the assertion. ঠিক আছে, so this is option A. Second one is Newton's third law of motion is applicable only when bodies are in motion. Okay, Newton's third law applies to all type of forces, gravitational, electric, magnetic forces. Acha, when the bodies are in motion, শুধুমাত্র সেই সময়ই কি Newton's laws of motion applicable? All of you respond. ঠিক আছে, all of you just respond. শান্নবী, অঙ্কিতা, আনফিয়া, অনির্বাণ, অরিত্র, all of you just respond. শুধুমাত্র যখন মুভ করছে তখনই কি নিউটনস এর থার্ড লটা অ্যাপ্লিকেবল? না, this is wrong. ঠিক আছে, this is wrong and this is correct. Third law applies to all forces. assertion যদি wrong হয়, reason যদি correct হয়, তাহলে অপশন সি, assertion is true, reason is false, তাহলে হয়ে যাচ্ছে সি। ঠিক আছে, আচ্ছা লাস্ট অপশনটা আমি একটু কারেক্ট করেছিলাম যে অ্যাসারশন ফলস আর রিজন ট্রু। ঠিক আছে, রিজন ট্রু আর অ্যাসারশন ফলস। ঠিক আছে, দেখো moment of inertia of a particle is same whatever the axis of rotation. ঠিক আছে, moment of inertia of a particle is same whatever be the axis of rotation. moment of inertia সব সময় সেম থাকবে, যে axis of rotation যাই থাকুক না কেন, এটাও ভুল। ঠিক আছে, moment of inertia depends on mass and distance of the particle from the axis of rotation. ঠিক আছে, moment of inertia depends on mass and distance of the particle from the axis of rotation. আচ্ছা wait a minute. আচ্ছা assertion wrong, reason correct ছিল তো, assertion true, আচ্ছা আচ্ছা না না এটা সি না, এটা ডি হচ্ছে। হ্যাঁ, এটা ডি হচ্ছে, লাস্ট অপশনটা হচ্ছে সিটা। তো আমাদের ছিল assertion true, reason false. ওকে, তো এখানে দেখো, এখানে আমাদের এটা ডি অ্যান্সার হচ্ছে না, assertion false, reason true আমাদের ডি। ঠিক আছে, assertion false, reason true, এখানে assertionটা false, reason true, তো এটা ডি হচ্ছে। এখানেও moment of inertia of the particle is same whatever the axis of rotation, এটা false এটা true, তার মানে এটাও ডি হয়ে যাচ্ছে। দেন হলো the center of mass of the body must lie on the body। ঠিক আছে, আমি এটা আগের জন্য ডি বলছি, this is for this one ডি। এবার দেখো center of mass of the body must lie on the body, this is false। আর center of mass of the body lie at the geometric center of the body, আসলে এটা পসিবল কার জন্য বলো তো? এটা ইউনিফর্ম বডির জন্য, যখন ইউনিফর্মলি মাসটা ডিস্ট্রিবিউটেড আছে সেই কেসে কিন্তু আমরা বলতে পারি জিওমেট্রিক সেন্টারেই আমাদের সেন্টার অফ মাসটা লাই করছে। গট ইট? তো এটা ইউনিফর্ম বডির জন্য অ্যাপ্লিকেবল, নন ইউনিফর্মের জন্য আমরা অ্যাপ্লিকেবল নয়। তো আমাদের সেরকম কোনো অপশন নেই, আদারওয়াইজ দুটোই আমাদের রং হতো। তো এখানে অ্যাসারশন রং, রিজন কারেক্ট, তো এটাও হয়ে যাচ্ছে আমাদের ডি। ঠিক আছে, assertion wrong, reason correct, এটা হয়ে যাচ্ছে আমাদের ডি। গট ইট? ওকে, দেখো তারপর দেখো কোশ্চেন নাম্বার 2, the projectile is thrown at an angle with horizontal with velocity v so that the path traveled by it is parabola। তাহলে কি করে করতে হবে? এটা জাস্ট ডেরিভেশনটা করতে হবে আমাদের। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা যেটা আসে যে y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার, ঠিক আছে, জি এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার কস স্কোয়ার। কিছুই নয়, ফার্স্টে তুমি পজিশন লিখবে, এক্স পজিশন অফ দ্য পার্টিকেল, যেটা আমাদের বেরোবে ইউ কস থিটা ইন্টু টি, আর ওয়াই বেরোবে আমাদের ইউ সাইন থিটা
ঠিক আছে, s equals to ut minus half gt square। এবারে t এর ভ্যালুটা কি বসাবে, টাইম অফ ফ্লাইট। আচ্ছা এখানে কি চেয়েছে, না এখান থেকেই বসিয়ে দেবে, টাইম অফ ফ্লাইট এখানে বসানোর দরকার নেই। এই ইকুয়েশনটা আনার জন্য জাস্ট আমাদের টাইম অফ ফ্লাইট বসালে তুমি দেখবে যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা 0 হয়ে যাচ্ছে। শুধু ইকুয়েশন আনার জন্য জাস্ট এই টি এর ভ্যালুটা বসাবে। মানে কি বসাবো, টি ইকুয়ালস টু এক্স বাই ইউ কস থিটা। তাহলে দেখবে এক্স বাই ইউ কস থিটা এখানে পুট করবে, এক্স বাই এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার 2u স্কোয়ার কস থিটা। গট ইট? সো এই ভ্যালুটা যেই আসবে তখনই তোমরা বুঝতে পারবে যে যদি এখানে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax ফর্মে থাকে, যেটা কিনা এখানে আছে, কি ফর্মে আছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু y, ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট টার্ম। তো এই ফর্মে যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো ইকুয়েশন অফ প্যারাবোলা। গট ইট? আচ্ছা, আপ টু দিস ক্লিয়ার অর নট, জাস্ট কনফার্ম, all of you just confirm up to this clear or not। আমরা বোর্ড মক ক্লাস 11 में फिजिक्स पेपर डिस्कस করছি for the CBSE board। those who join now can check their question papers if they attempted the exam। okay, তো সবাই একবার কনফার্ম করো up to this clear or not, then we'll move to the next part। okay, Acha, the period of revolution of an Earth satellite close to the surface of Earth is 90 minutes. Find the period of another Earth satellite in an orbit at a distance of 3 times Earth radius from its surface। ঠিক আছে, 3 times Earth radius from the surface। ওকে, তো এখানে কিভাবে করব এটাকে, পর্ণাভ ম্যাম আমরা কি 21 জানতে পারবে, চিন্তার কিছু নেই, তোমাদেরও ডিসকাশন হবে, তো তোমরাও ঠিক জানতে পারবে। হ্যাঁ 21 তারিখের মধ্যে তো জানতেই পারবে। ফাইন, the period of revolution of an Earth satellite close to the surface of Earth is 90 minutes and find the period of another satellite in an orbit of distance 3 times the Earth's radius from its surface। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, সারফেস থেকে আমাদের রেডিয়াসের, আর্থ রেডিয়াসের যে 3 গুণ ডিস্টেন্স কোথা থেকে, সারফেস থেকে, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, 4r। এটাকে একটু মাথায় রাখতে হবে। আর এই কোশ্চেনটা করার জন্য আমাদের যে নলেজটা লাগবে সেটা হলো কেপলারস থার্ড ল। তো কেপলারস এর থার্ড ল থেকে এটা আমরা বার করতে পারবো। তো কেপলারস থার্ড ল যখন আমরা বলছি সেটাকে আমরা কি লিখবো, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ। এবার তুমি রেশিওটা বার করো যে t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার ইজ ইকুয়াল টু r1 কিউব বাই r2 কিউব, রাইট? সো r1টা কত ছিল, আর্থের রেডিয়াস, কারণ আর্থের খুব কাছ দিয়ে ঘুরছিল, ঠিক আছে। আর এখানে r2টা কত, r2 হলো 4r। 4r কেন, কারণ আগে হলো আর্থ, দেন সেখান থেকে 3r, এখানে হলো আর্থ, এখান থেকে r, তারপরে আরো 3r, ঠিক আছে, এটা 3r। তো যাই হোক, তো এখানে হয়ে যাচ্ছে আমাদের r প্লাস 3r। সো এখানে আমাদের ভ্যালু হয়ে যাচ্ছে 4r। তো t1 বাই t2, হোয়াট ইজ দ্য ভ্যালু হিয়ার, ইকুয়ালস টু r1 বাই r2 টু দি পাওয়ার 3/2 হয়ে যাচ্ছে এপাশে এলে। ওকে, তাহলে এটা 1, আর r2টা কত, r2টা হলো 4r, তো r কেটে গেলে 1/4 টু দি পাওয়ার 3/2। ওকে, সো তুমি কি বার করতে চাইছো, তুমি সেকেন্ড টাইম পিরিয়ডটা, তো t2 ইজ ইকুয়াল টু t2 বাই t1 ইজ ইকুয়াল টু r2 বাই r1 হয়ে যাচ্ছে তো ব্যাপারটা। তো 4 টু দি পাওয়ার 3/2, 4 টু দি পাওয়ার 3/2 ইন্টু t1। 4 টু দি পাওয়ার 3/2 মানে কত করবে দেখো, 4 টু দি পাওয়ার 3/2 মানে তোমার হয়ে যাচ্ছে এখানে 64 রুট 64, মানে 8 টাইমস অফ, মানে আমাদের 90 মিনিট, 90 মিনিটটা আগে ছিল, তো 8 নং 72 মানে 720 মিনিটস। ওকে, 720 মিনিটস। ওকে, দ্য রেস্ট অফ ইউ, ওকে। আচ্ছা,
দেখো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা আইএসসি বোর্ডে আছো তাদেরও কিন্তু সিমিলার টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে, সেম কোশ্চেন আছে কিছু কিছু। তো সেজন্য বলছি যে তোমরাও কিন্তু ডিসকাশনটা দেখে নাও। সেম কোশ্চেন যদি আবার পড়ে, আমি নেক্সট টাইম আবার ডিসকাস করব না, উই উইল জাস্ট গিভ দ্য অ্যান্সার্স। ওকে, তো ফাইন। সো আপ টু দিস ক্লিয়ার অর নট, অল অফ ইউ কনফার্ম? যারা যারা দেখছো সবাই কনফার্ম করো যে এই অবধি ক্লিয়ার কিনা। ওকে, নেক্সট আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। Number 4, a metallic bar is heated from 0 to 100 degrees Celsius. The coefficient of linear expansion is this. What will be the percentage increase in length? Percentage increase in length কি হবে? আমরা সবাই জানি যে del L by L যদি আমরা লিখি, del L by L is equal to alpha into delta T, তাই তো, alpha into change in temperature। তো এখানে বলেছে হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন লেন্থ। দেখো এটা তুমি রিলেটিভ ফ্র্যাকশনাল চেঞ্জটা বার করছো, তার সাথে তুমি 100 দিয়ে যদি গুণ করে দাও তাহলে তুমি কি পেয়ে যাবে, পার্সেন্টেজ পেয়ে যাবে। গট ইট? সো এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, আলফা ইন্টু ডেল্টা টি। সো আলফার ভ্যালুটা কত, 10⁻⁵। ওকে, অ্যান্ড 10⁻⁵, আর ডেল্টা টি এর ভ্যালু কি, ডেল্টা টি এর ভ্যালু হলো 100। ওকে, তো এখানে কত পাচ্ছি, 10⁻⁻3। ওকে, 10⁻⁻3। ওকে, সো হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন লেন্থ? তো 10⁻⁻3 তার সাথে তুমি কি করবে, তার সাথে তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। দিস ইন পার্সেন্ট করলে আমাদের হয়ে যাচ্ছে 10⁻⁻3 ইন্টু 10⁻², তার মানে 0.1%। ওকে, 0.1%। ওকে, স্টার্টিং ফ্রম রেস্ট এ পার্টিকল, আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। যারা যারা দেখছো, এটা সিবিএসসি বোর্ড মকের পেপার ডিসকাশন। সো অল অফ ইউ জাস্ট রাইট ডাউন হুইচ ওয়ান ইউ ডিড কারেক্ট। ওকে, starting from rest a particle covered 57 centimeter distance on the 10th second. Find out the distance in 12 second. Velocity of the body at that time. Okay, velocity of the body at that time. দেখো দেখো স্টার্টিং ফ্রম রেস্ট পার্টিকেল কভার্ড 57 সেন্টিমিটার ডিস্টেন্স অন দ্য 10th সেকেন্ড, ঠিক আছে, 10th সেকেন্ডে কত কভার করছে, 57, তা 10th সেকেন্ড বলেছে, হ্যাঁ 10 সেকেন্ড বলেনি। তাহলে কি করবে, এস এন এর যে ফর্মুলাটা ইউজ করব, ইউ প্লাস এ বাই 2n-1, তাহলে 10th সেকেন্ডের জন্য S10 এর ভ্যালুটা কত, 57, সেটা ইকুয়ালস টু কত বলেছে এখানে, ইকুয়ালস টু দেখো ইউ এর ভ্যালুটা কত, স্টার্টিং ফ্রম রেস্ট, তাহলে রেস্ট থেকে যখন করেছো দিস ইজ ইউ, দ্যাট ইজ 0, প্লাস a বাই 2, আচ্ছা প্লাস a বাই 2, এটা আমাকে বার করতে হবে। এখানে 2, 10th সেকেন্ড মানে এখানে 20 থেকে একবার দিলে 19। ওকে, তাহলে a এর ভ্যালুটা কত হচ্ছে দেখো, a ইকুয়ালস টু 57 ইন্টু 2/19, 19 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 3, ঠিক আছে। তো এখানে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাচ্ছে a এর ভ্যালু, মানে অ্যাক্সিলারেশনের ভ্যালু। গট ইট? তো অ্যাক্সিলারেশনের ভ্যালু যদি আমাদের 6 হয়, তাহলে ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স ইন 12 সেকেন্ডস অ্যান্ড ভেলোসিটি। তাহলে ভেলোসিটি আর আচ্ছা ভেলোসিটি কি করে ক্যালকুলেট করব, v ইকুয়ালস টু u প্লাস এটি, 12 সেকেন্ডে বার করেছে, ঠিক আছে, 12 সেকেন্ড বলেনি, 12 সেকেন্ড বলেছে। তো 12 সেকেন্ডে ক্যালকুলেট করতে বলেছে, ভিটা ভ্যালুটা বার করতে হবে, ইউটা 0, এটা কত 6, আর টিটা কত, টিটা হলো 12, তার মানে হয়ে যাচ্ছে না 72 মিটার পার সেকেন্ড। ওকে, আর একটা কিসের ভ্যালু বলেছে, ভেলোসিটি অফ দ্য বডি অ্যাট দ্যাট টাইম, রাইট, ভেলোসিটি অফ দ্য বডি অ্যাট দ্যাট টাইম। তো ভেলোসিটি, আচ্ছা সরি ভেলোসিটি তো হয়েই গেল, আমাদের ডিস্টেন্স বার করতে হবে। তো ডিস্টেন্সটা কি করে বার করব, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। তো s এর ভ্যালুটা চাই, এই ইউটি পার্টটা 0 কারণ রেস্ট থেকে শুরু করেছে, a এর ভ্যালুটা 6, তাহলে হাফ এখানে 6, আর এখানে টি স্কোয়ার হলো এখানে 144, রাইট, তাহলে এখানে হয়ে গেল, নিচে 2 আছে, তাহলে এখানে 2 যদি করি, এখানে 72 ইন্টু 6, 72 ইন্টু 6 করতে পারো,
বা 144 ইন্টু 3 করতে পারো, হোয়াট এভার দ্য থিং মে বি। সো দ্য অ্যান্সার ইজ, তাহলে এই এস এর ভ্যালুটা কি হবে, এই এস এর ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের 144 ইন্টু 3, 144 এখানে 3, 432, হ্যাঁ 432 মিটার, 432 মিটার। যাই হোক, এবার কোশ্চেন নাম্বার 5 এ চলে যাচ্ছি। আপ টু দিস ক্লিয়ার অর নট? আচ্ছা দেখো, কোশ্চেন নাম্বার 5, ফিগার A and B refer to the steady flow of a non-viscous liquid. Which of the two figure in the আচ্ছা which of the two figures is incorrect? ঠিক আছে, এই দুটো ফিগার দেখতে পাচ্ছ, এই দুটো ফিগারের মধ্যে কোনটা ইনকারেক্ট? সবচেয়ে প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যেখানে আমাদের কি আছে, কিঙ্ক, বা যেখানে দেখছি এরিয়াটা আমাদের কম। ঠিক আছে, যেখানে আমাদের কিঙ্ক বলতে যেখানে এরিয়াটা কম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে এরিয়াটা আমাদের কম, তো এরিয়া যেখানে কম আমরা কি জানি, আমরা কন্টিনিউইটি ইকুয়েশন জানি, প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি। কন্টিনিউইটি থেকে কি জানি, এরিয়া ইনটু ভেলোসিটি দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু কনস্ট্যান্ট, তাই তো? তাহলে দুটোকে আমি কনসিডার করছি, এই পার্টটাকে কনসিডার করছি সে 1 হিসাবে, এটাকে 2 হিসাবে। তাহলে 1 2 যদি আমি লিখি তাহলে কি লিখবো, a1 v1 ইকুয়ালস টু a2 v2। ঠিক আছে, তাহলে a1 v1 ইকুয়ালস টু যদি a2 v2 লিখি, তাহলে a1 এর ভ্যালুটা বেশি, a2 এর ভ্যালুটা কম, যার জন্য a1 এর ভ্যালুটা যদি বেশি হয় v1 ইজ লেস দ্যান v2, রাইট? তো যেখানে এরিয়া কম ভেলোসিটি বেশি। এবার যেই ভেলোসিটি বেশি হচ্ছে, এবার আমরা বার্নৌলিস প্রিন্সিপালে চলে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, বার্নৌলিস প্রিন্সিপালে চলে গেলাম। এবার বার্নৌলিস প্রিন্সিপাল বা বার্নৌলিস থিওরেম থেকে যেটা জানি, যে দুটো সেম হাইট ধরে পটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউমটাকে তুমি ইগনোর করছো, তাহলে আমাদের কাছে প্রেসার হেড পি প্লাস হাফ রো ভি স্কোয়ার আছে, দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার দুটো এন্ডেই এটা কনস্ট্যান্ট। এবার যদি বলি ভিটা আমি বেশি, ভিটা বাড়াচ্ছি, তো ভিটা যেখানে বেশি সেখানে আমাদের পিটা কম। তো প্রেসার যদি কম হয়, এখানে আমাদের যে নলটা এখানে ঢোকানো আছে তার যে হাইটটা, লিকুইডের হাইটটা কি বেশি হবে? হবে না, কারণ ওখানে তো প্রেসারটা কম, তাহলে ওখানে হাইটটা কম হবে। যেখানে প্রেসার বেশি সেখানে হাইটটা বেশি হবে, কারণ পি ইজ ইকুয়াল টু হোয়াট, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, যেখানে হাইট বা ডেপথের ওপর ওর একটা ডাইরেক্ট ডিপেন্ডেন্স আছে। তো এই ছবিটা রং হয়ে গেল, আর এই ছবিটা তাহলে কারেক্ট হলো, যেখানে দেখাচ্ছে এখানে আমাদের কলমটা হাইটটা, লিকুইড কলমের হাইটটা ছোট, এখানে হাইটটা মানে বেশি। ঠিক আছে, এখানে হাইটটা কম, এখানে হাইটটা বেশি। কেন হাইট বেশি? এখানে প্রেসার বেশি, এখানে প্রেসার। গট ইট? ওকে, next is question number 6. How fishes get alive during winter in frozen pond or lake? ঠিক আছে, দেখো কেউ রিপ্লাই করছে না। Yes, Obrodeep, good afternoon. Okay, fine. তো চলো বাকিরা রিপ্লাই করো যে কার কটা ঠিক হয়েছে ভুল হয়েছে, কেউ এখানে লিখতে চাইছে না সবার সামনে। ওকে, দেখো, how fishes get alive during winter in frozen pond or lake. ঠিক আছে, তো fishes get alive during winter in frozen pond or lake কি করে বেঁচে থাকে? due to anomalous expansion of water. ঠিক আছে, মানে লেক, ফ্রোজেন পন্ড আর লেকের ভেতরেও আমাদের ফিশ অ্যালাইভ থাকতে পারে বিকজ অফ অ্যানোমালাস এক্সপ্যানশন। ঠিক আছে, এরকম একটা লেভেল দেখতে পাই টেম্পারেচারের, মানে ধরো ওপরে আমার আছে এরকম স্তর পড়ে গেছে একটা আইস, ফাইন, এখানে বাইরের টেম্পারেচার -θ। ঠিক আছে, তো এখানে যে আইসের লেয়ারটা পড়েছে সেটা কিছু হবে, এখানে তোমাকে 0°C কে আছে, তোমার আইস আছে, তারপরে কি আছে, আচ্ছা এক সেকেন্ড, ওকে দেখো এখানে কি হবে, এখানে অ্যানোমালাস এক্সপ্যানশন মানে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ঠিক আছে, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বা অ্যানোমালাস এক্সপ্যানশন, anomalous expansion of water.
আচ্ছা, তো এই অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটারে আমরা কি করব, এখানে অ্যানোমালাস এক্সপ্যানশন মানে জল 4 ডিগ্রি সেলসিয়াসে সবচেয়ে বেশি তার থাকে ডেনসিটি, ঠিক আছে? তার ডেনসিটিটা সবচেয়ে বেশি যদি 4 ডিগ্রি সেলসিয়াসে হয়, সে কি করবে, যথারীতি যার ডেনসিটি বেশি সে সবচেয়ে নিচে চলে আসবে, মানে এখানে তুমি 4 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার পাবে, কিন্তু তারপরে টেম্পারেচারটা উপরের দিকে যখন যাচ্ছ তখন দেখো এটা 3 ডিগ্রি, এটা কি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এরকম করতে করতে এটা 0 ডিগ্রি, এই অবধি কি, এই অবধি জল আছে, আর উপরে কি আছে, উপরে আছে বরফ, সে দিস ইজ 0 ডিগ্রি সেলসিয়াস আইস, ঠিক আছে? তো এইভাবে লেয়ার গুলো আমাদের হতে থাকে, ঠিক আছে? উপরে ফার্স্ট অফ অল যেহেতু আইস জমে যায়, তারপরে আইস কি আইস একটা ব্যাড কন্ডাক্টর অফ হিট, তো ও কিছুটা হিটকে রেজিস্ট্যান্ট করছে, আর বাকি তো নিচে অটোমেটিক্যালি যেহেতু ওয়াটারের ডেনসিটি 4 ডিগ্রি সেলসিয়াসে ম্যাক্সিমাম, ও সবার নিচে নেমে আসছে। গট ইট? নেক্সট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 3 particles of masses 2 kg, 3 kg and 4 kg are placed at this and this respectively. Find the coordinates of center of mass of this 3 point masses. ঠিক আছে, সেন্টার অফ মাস আমাদের বার করতে হবে, একটা ডিসক্রিট সিস্টেম বলে দিয়েছে, ডিসক্রিট সিস্টেমের মাসের পজিশন গুলো বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে সেখানে আমি কি করে বার করব, দেখো তিনটে যেহেতু পজিশনটা বলে দিয়েছে। আচ্ছা, সেন্টার অফ মাস আমরা ক্যালকুলেট করতে পারি, সে ফার্স্ট অফ অল আমরা ক্যালকুলেট করলাম xcm, তো xcm এর ভ্যালু কি হবে, m1 x1 প্লাস m2 x2, এভাবে আমাদের করতে হবে, প্লাস m3 x3 বাই কি, বাই m1 প্লাস m2 প্লাস m3, ঠিক আছে? ফাইন। তাহলে যখন xcm টা বার করবে তখন m1 নেবে, m1 মানে 2 কেজি, তারপর x এর কোঅর্ডিনেট এখানে দেখো, বডিটার x কোঅর্ডিনেট কত, মানে m1 এর কোঅর্ডিনেট 2, ঠিক আছে? তো তুমি নেবে 2 ইনটু 2, ফাইন। সেকেন্ডটা প্লাস 3 ইনটু 0 প্লাস -1 ইনটু 4, সো নিচে আমাদের কি থাকছে, নিচে টোটাল মাস হলো আমাদের 4 5 6 7 8 9 9, তো এভাবে আমরা পাচ্ছি হলো উপরে -4 আর এখানে 4, ঠিক আছে? তো এখানে আমরা ফার্স্ট সেটটা হয়ে যাচ্ছে আমাদের 0। গট ইট? তো এভাবে আমাদের অনুপম রয়, ওকে ইউ আর লেট অনুপম, সো আমরা সিবিএসই এর পেপারটা ডিসকাশন চলছে এখন, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি তোমরা দেখে নাও, আশা করি সবাই এটা করতে পারবে, xcm ycm and zcm, এইভাবে আমাদের সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটটা বার করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ফর দ্য মাউন্টেন হিমালয়াস বিটুইন সেন্টার অফ মাস এন্ড সেন্টার অফ গ্র্যাভিটি which one remains below and why? ঠিক আছে, which one remains below, আচ্ছা অনুপমা, এই নাম দুটোই একটু গুলিয়ে যায়, অনুপমা, হ্যাঁ ঠিক আছে, অনুপমাও তো লেট, অনুপম না হোক, অনুপমা ইজ অলসো লেট লাইক, ঠিক আছে? কোন বোর্ড অনুপমা, কোন বোর্ড? ঠিক আছে, বোর্ডটা লেখো। দেখো, ফর দ্য মাউন্টেন হিমালয়াস বিটুইন দ্য সেন্টার অফ মাস অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি হুইচ ওয়ান রিমেইনস বিলো অ্যান্ড হোয়াই? দেখো, যখন আমি হিমালয়া দেখছি, তো হিমালয়ের কেসে আমাদের কি দেখতে হবে, যে যখন টপ পয়েন্টে যাব তখন জি এর ভ্যালুটা কি হবে, কম হবে, জি এর ভ্যালু লেস, আর যখন আমি বটমে আসব তখন জি এর ভ্যালু কি, হাই, ঠিক আছে? উপরে যখন যাব তখন জি এর ভ্যালু লেস, যখন নিচে আসবো জি এর ভ্যালু হাই। কেন? কারণ কি, ওই হাইটে উঠলে আমাদের জি এর ভ্যালুটা রিডিউস হয়, তাই তো? যখন একটা পার্টিকুলার হাইটে আমি কোনো বডিকে ওঠাচ্ছি তখন জি এর ভ্যালুটা কি হচ্ছে, জি এর ভ্যালুটা কমছে, তো জি উপরে গেলে জি এর ভ্যালুটা কম। এবার যেহেতু নিচে জি এর ভ্যালুটা বেশি, সেজন্য কি হবে, সেন্টার অফ মাসের থেকে সেন্টার অফ গ্র্যাভিটিটা সেন্টার অফ মাসের চেয়ে নিচে থাকবে, ঠিক আছে? সেন্টার অফ গ্র্যাভিটিটা সেন্টার অফ মাসের নিচে থাকবে, তো এটাই অ্যান্সার হবে, সিজি লাইস বিলো সিএম। ওকে, দেখো, based on kinetic theory of gases,
How does a gas exert pressure and derive an expression for the pressure exerted by ideal gas? এটা জাস্ট একটা ফ্ল্যাট কোশ্চেন, ঠিক আছে? এখানে তোমাকে বার করতে হবে P equals to 1/3 mn c স্কয়ার, ঠিক আছে? C মানে C বারও লিখতে পারো, এখানে n টা হলো তোমার নাম্বার ডেনসিটি, এটা রুট মিন স্কয়ার ভেলোসিটি, আর c টা, আর এটা হলো m, ঠিক আছে? 1/3 mn c স্কয়ার। Next question number 9. Three forces F1, F2, F3 of which F2 and F3 are mutually perpendicular act on a particle of mass m so that the particle is stationary. Find the acceleration of the particle when F1 is withdrawn. ঠিক আছে, F1 টাকে যদি আমরা withdraw করে নিই তাহলে আমাদের acceleration কি হবে? ওকে, তো দেখো এখানে কি করছি, তো তিনটে প্রথমে একটা পার্টিকেলের উপর তিনটে কি কাজ করছে, ফোর্স কাজ করছে। ওকে, এই F2 আর F3 টা কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে একটা কথা তো আমরা বলতেই পারি যে F1 F2 F3 তিনটে যখন কাজ করছে ও স্টেশনারি থাকছে, তাই তো? তাহলে F1 এর ভ্যালুটা কি হবে? F1 এর ভ্যালু হবে যে F2 আর F3 এর যে রেজাল্টেন্ট হবে তার নেগেটিভ, রাইট? তো সেজন্য আমরা লিখতে পারি নেগেটিভ অফ এই দুটোর রেজাল্টেন্ট কি, রেজাল্টেন্ট অফ দিস, resultant of F2 and F3, তাহলে F2 F3 এর resultant, F2 F3 এর resultant কি, root of F2 square plus F3 square। কেন? কারণ কি এখানে cos 90 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে cos 90 হয়ে যাচ্ছে, cos 90 মানে কি, both are mutually perpendicular, তো cos 90 এর ভ্যালু কি, 0। তো এভাবে লিখতে পারি, তো মাইনাস অফ দিস রুট অফ F2 স্কয়ার প্লাস F3 স্কয়ার, সেটাই হলো আমাদের ভ্যালুটা F1 এর। এবার যদি অ্যাক্সিলারেশন বলে সেটা তুমি কিভাবে লিখবে? অ্যাক্সিলারেশন মানে আমরা লিখতে পারি F1/m, কথাটা বোঝা গেল? F1/m। এবার F1 টাকে তুমি যদি ডাইরেক্টলি F1/m লিখে F1 মানে কত সেটা লিখে দাও তাহলেও তুমি মার্কস পাবে। আদারওয়াইজ তোমাকে সেপারেটলি বলে দিতে হবে যে এই দুটো কাজ করলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, আর একটা কাজ করছে সেইটা কিন্তু এই রেজাল্টেন্টের সাথে সমান হচ্ছে তার ম্যাগনিটিউডটা, ডিরেকশন অপোজিটলি, ডিরেকশন অবভিয়াসলি অপোজিট। ওকে, তাহলেও মার্কস পাবে। গট ইট? তো চলো, অনুপমা, অভ্রদীপ, আচ্ছা শান্নবী, অঙ্কিতা, আচ্ছা অল অফ ইউ ক্লিয়ার আপ টু দিস? সবাই একবার থামস আপ দিয়ে দাও। ওকে, the equation of stationary wave is represented by, the equation of stationary wave is represented by, stationary wave এর representation দিয়ে দিয়েছে, calculate amplitude and wavelength and velocity of the wave, what are the frequencies of the first harmonic and third harmonic modes of oscillation in a closed organ pipe। আচ্ছা এটা তো আলাদা আলাদা না, এক এক করে করি। আচ্ছা, ক্যালকুলেট অ্যামপ্লিটিউড এন্ড ওয়েভলেন্থ এন্ড ভেলোসিটি, তাহলে এই ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ? স্ট্যান্ডিং ওয়েভের যদি আমি কম্প্যারিজনটা করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এখানে একটা ম্যাগনিটিউড দিয়ে দিয়েছে, তার সাথে সে a sin of kx cos ওমেগা t, তাই তো? এবার কম্পেয়ার করো, কম্পেয়ার করলে k এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি? k এর ভ্যালুটা আমরা পাচ্ছি এখানে 2 পাই x/3, আমরা জানি k মানে 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে? k মানে 2 পাই বাই ল্যামডা। আচ্ছা x টা আমরা কেন লিখলাম? kx তো, ঠিক আছে? 2 পাই বাই 3 মানে 2 পাই বাই ল্যামডা, তার মানে ল্যামডার ভ্যালুটা হয়ে যাচ্ছে 3, ঠিক আছে? এখানে আলাদা করে যে ইউনিট দেয়নি, তুমি মিটার লিখতে পারো, বেস্ট হলো তুমি ইউনিট লেখো। মিটার সেমি যদি এখানে প্রোভাইড করে না দেওয়া থাকে যে তুমি সেন্টিমিটারে লিখবে না মিটারে লিখবে, এটা যদি বলে দেওয়া না থাকে তাহলে এখানে কি করবে? ডাইরেক্ট ইউনিট লিখবে, জাস্ট ইউনিট, UNIT। ওকে, নেক্সট হলো আমাদের কি বার করতে হবে? আমাদের অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডটা কত এখানে? অ্যামপ্লিটিউড হলো a sin kx, কথাটা বোঝা গেল? অ্যামপ্লিটিউডটা এখানে টোটাল a sin kx, এই টোটালটাই এর অ্যামপ্লিটিউড। কেন?
কারণ এখানে এই cos ওমেগা টিটাই শুধুমাত্র আমাদের কিসের ভ্যারিয়েবল আছে, টি এর ভ্যারিয়েবল, বাকি পার্টটা নয়। তাহলে এখানে অ্যামপ্লিটিউডটা কত হয়ে যাচ্ছে, এখানে অ্যামপ্লিটিউড হয়ে যাচ্ছে 2 sin 2 পাই x/3, এটাই টোটাল অ্যামপ্লিটিউড। ওয়েভলেন্থ কি হচ্ছে, ওয়েভলেন্থ 3 ইউনিট বার করে দিয়েছি। ভেলোসিটি কি হচ্ছে, ভেলোসিটি আমাদের v ইকুয়ালস টু কি লিখি, v ইকুয়ালস টু আমরা লিখি ওমেগা বাই কে। ওকে, ওমেগা বাই কে। এবার ওমেগার ভ্যালুটা এখানে কত, ওমেগা মানে cos ওমেগা টি, এখানে কত দেওয়া আছে 30 পাই। এবার তুমি লিখবে 30 পাই। ওকে, আর কে এর ভ্যালু কত দেওয়া আছে 2 পাই বাই 3। ওকে, তো এখানে পাই পাই কেটে গেল, ওপরে 3, তার মানে 90/2 মানে 45। ঠিক আছে, 45। এবার ইউনিট লিখে দিতে পারো, জাস্ট কি ইউনিট আমরা জানি না, আদারওয়াইজ মিটার পার সেকেন্ডও লিখতে পারো। বেস্ট হলো ইউনিট লিখে দাও, কারণ কিছু প্রোভাইড করা হয়নি। ওকে ফাইন দেন। তো পি এর ভ্যালুটা কি হয়ে গেল 45। আচ্ছা, next, what are the frequency of first harmonic and third harmonic modes of oscillation in a closed organ pipe? What are the frequencies of first harmonic and third harmonic modes of oscillation in a closed harmonic? আচ্ছা, তো জাস্ট এখানে সিঙ্গেল একটা কোশ্চেন দিয়েছে, ফার্স্ট হারমোনিক অ্যান্ড থার্ড হারমোনিক। ঠিক আছে, ফার্স্ট হারমোনিকটা আমাদের কি হয়ে যাবে, ফার্স্ট হারমোনিক যদি লিখি তাহলে নিউ 1, সেটার ভ্যালু হয়ে যাবে, যেহেতু ক্লোজড অর্গান পাইপ, ক্লোজড অর্গান পাইপ, তাহলে আমাদের হয়ে যাবে হলো ফার্স্ট হারমোনিক হলো v/4l। আর যদি থার্ড হারমোনিক লিখি তাহলে 3v/4l। ঠিক আছে, ওকে। নেক্সট, স্টেট দ্য থিওরেম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস অফ মোমেন্ট অফ ইনার্শিয়া। তোমরা সবাই জানো এর অ্যান্সারটা কি। ঠিক আছে, আলটিমেটলি তোমাকে এখানে থিওরেমটা লিখতে হবে, যেখানে তুমি আলটিমেটলি বলবে, যেটা একটা জিনিস ফার্স্টে মেনশন করে দেবে যে থিওরেম যখন আমাদের থিওরেমে বইয়ে যেটা লেখা থাকে একদম সেটাই বলা উচিত, কারণ নিজে থেকে বানিয়ে লিখলে কিন্তু থিওরেম বা প্রিন্সিপাল ভুল হয়ে যাবে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, যখন পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম লিখবে তখন একটা জিনিস মনে করে লিখবে যে দিস ইজ অ্যাপ্লিকেবল টু only 2D, this is applicable to only 2D bodies, বা applicable to 2D bodies only। ঠিক আছে, 2 dimensional bodies only, এটা আগে মেনশন করে দেবে থিওরেমটা লেখার আগে বা পরে। আর ফাইনাল যে ভ্যালুটা যেভাবে আমরা লিখি যে IZ ইকুয়ালস টু IX প্লাস IY, এটাও লিখে দেবে। যদি একটা ল্যামিনা এইভাবে দেখানো হয় তাহলে আমাদের ডায়ামেট্রিক যে অ্যাক্সিস গুলো থাকছে সেটা আমরা যদি লিখি এভাবে, I X টা এইদিকে, IY টা এইদিকে, এটা ডায়ামেট্রিক অ্যাক্সিস, আর পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা এইটা, যেটা হলো IZ। ওকে, তাহলে IZ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে IX প্লাস IY, সিমেট্রিক্যালি যদি ডিস্ট্রিবিউটেড থাকে। ওকে, ওকে ফাইন। ওকে, তো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে এই দুটো জিনিস তোমরা মেনশন করবে। 2D বডির জন্য অ্যাপ্লিকেবল সেটা লিখবে, বলবে 2D বডিজ লাইক ল্যামিনা। ঠিক আছে, একটা ল্যামিনার মতো, এটা মেনশন করে থিওরেমটা লিখলে তোমরা ফুল মার্কস পাবে। Then the moment of inertia of a uniform circular disk of mass m and radius r about its diameter is mr²/4. Acha, what is the moment of inertia of the disk about an axis passing through the center and perpendicular to the plane of the disk? ব্যাপারটা হচ্ছে তোমাদের প্রথমে জিজ্ঞেস করেছে যে থিওরেমটা বলো, সেকেন্ডে তার অ্যাপ্লিকেশন বেস একটা কোশ্চেন দেওয়া হয়েছে। তো তুমি সেম ওয়াইজ এটা ইউজ করেই করবে, যে IZ এর ভ্যালুটা দেখো তোমাকে বার করতে হবে, আর একটা ডায়ামেট্রিক অ্যাক্সিস দিয়ে দিয়েছে IX প্লাস IY। তো ধরো তোমাকে ডায়ামেট্রিক অ্যাক্সিসটা দিয়ে দিয়েছে mr²/4। তো তুমি যেহেতু সিমেট্রিক্যাল বডি, ঠিক আছে, ইউনিফর্ম সার্কুলার ডিস্ক, এটা সবসময় মনে রাখতে হবে সিমেট্রি আছে, সিমেট্রি না হলে কিন্তু পসিবল হবে না।
ঠিক আছে, ইউনিফর্ম সার্কুলার ডিস্ক, মাস ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম, সেই কেসে তুমি বলতে পারছো যে আই ওয়াই আর আই এক্স দুটোই হয়ে যাচ্ছে আমাদের সমান, তাহলে এম আর স্কোয়ার বাই 4 এখানেও, তাহলে আই জেড এর ভ্যালুটা হয়ে যাচ্ছে এম আর স্কোয়ার বাই 2। ওকে, এখানে তোমাদের যেটা হচ্ছে আই এক্স ইকুয়ালস টু আই ওয়াই। ঠিক আছে, ফাইন দেন। ওকে, চলো তো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। ওকে, তো নাম্বার 11। ওকে, নাম্বার 11, a harmonic wave along a string is described by equation y xt equals to 0.005 sine 80x minus 3t, in which the numerical constant are in SI units. Find the amplitude and wavelength, the frequency, speed of the wave. Is this a traveling wave or a stationary wave? In which direction the wave advances in the medium? আচ্ছা, তো ফার্স্ট অফ অল এটা ট্রাভেলিং ওয়েভ না স্ট্যান্ডিং ওয়েভ সেটা কি করে বার করবে? আচ্ছা, অল অফ ইউ জাস্ট রেসপন্ড। ওকে, ফাইন। আচ্ছা, সবাই কি ঘুমিয়ে পড়েছে না লাঞ্চ করতে গেছে? I don't know, I mean lunch time is over yet, so all of you should come back and see their papers. ওকে, যারা যারা আছো তারা একটু রেসপন্ড করো যে বুঝেছো কি বোঝোনি। ইট উইল বি হেল্পফুল ফর মি। ওকে, বোঝা যাবে। দেখো, এ হারমোনিক ওয়েভ অ্যালং এ স্ট্রিং ইজ ডেসক্রাইবড বাই ইকুয়েশন দিস। এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা কি ফর্মে আছে, y ইকুয়ালস টু, এটা কি ফর্মে আছে দেখো, y xt দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু a sin kx minus omega t। গট ইট? kx minus omega t এই ফর্মে আছে। তো এই ফর্মে আছে যখন এটা কি ওয়েভ হয়ে যাচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে আমাদের ট্রাভেলিং ওয়েভ। ওকে, এটা হয়ে যাচ্ছে আমাদের ট্রাভেলিং ওয়েভ, স্ট্যান্ডিং ওয়েভ নয় বা স্টেশনারি ওয়েভ নয়। ওকে, ইন হুইচ নিউমেরিক্যাল কনস্ট্যান্টস আর ইন এসআই ইউনিটস। আচ্ছা, এসআই ইউনিটেই সব কনস্ট্যান্ট গুলো আছে। ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি এন্ড স্পিড অফ দ্য ওয়েভ। অ্যামপ্লিটিউড, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি এন্ড স্পিড অফ দ্য ওয়েভ আমাদের এখান থেকে বার করতে হবে। ফার্স্ট অফ অল এর অ্যামপ্লিটিউড এখান থেকেই বুঝতে পারছো, জাস্ট এই দুটোকে কম্পেয়ার করো, কত হচ্ছে 0.005 মিটার, এটাই হয়ে গেল আমাদের অ্যামপ্লিটিউড। ঠিক আছে, আর কি ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ কি করে বার করব, কে এর ভ্যালুটা কত দিয়েছে দেখো 80, রাইট? তো এটা ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা, তাহলে ল্যামডার ভ্যালুটা কত, ল্যামডা ইকুয়ালস টু 2 পাই বাই 80, এইটাই হলো 2 পাই বাই 80 বা 8 পাই বাই 40, এই এত মিটারই হয়ে গেল আমাদের ল্যামডার ভ্যালু। ঠিক আছে, ভ্যালুগুলো একটু এরকম আসছে, যা আসছে সেটাই লিখবো, কিছু করার নেই। ফ্রিকোয়েন্সি কি আসছে, ফ্রিকোয়েন্সি দেখো, ফ্রিকোয়েন্সি মানে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নয়, মানে এফ চেয়েছে বা নিউ চেয়েছে, ওমেগা চাইনি, রাইট? তো এই কেসে আমরা লিখছি নিউ বা এফ, যেটাই লিখতে চাও, ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই। তো ওমেগার ভ্যালুটা কত দেওয়া আছে, কম্পেয়ার করলেই বুঝতে পারবে, কত 3, তো 3 বাই 2 পাই, দিস ইজ দ্য ভ্যালু ফর ফ্রিকোয়েন্সি। এটা যখন ফ্রিকোয়েন্সিতে লিখবে এটা হার্টজ দিয়ে দেবে। আচ্ছা, ইউনিটগুলো এখানে মেনশন করতে হবে, নাহলে ফুল মার্কস পাবে না। কেন পাবে না? কারণ হচ্ছে এখানে এসআই ইউনিট মেনশন করতে বলেছে, যদি ওরা মেনশন করতে বলে এসআই ইউনিট, তোমরা লিখছো না, সো অবভিয়াসলি ইউ উইল নট গেট ফুল মার্কস। ওকে, দেন stationary wave, in which direction the wave advances the medium। কোন ডিরেকশনে ওয়েভটা যাচ্ছে, যখনই আমরা দেখছি y ইকুয়ালস টু x, মানে y xt ফাংশন অফ x and t, আমরা কি লিখছি a sin of kx minus omega t, মানে kx এর যে সাইনটা kx এর আগে মানে ম্যাগনিটিউড সেটা, আর যদি আমি দেখি ওমেগা টি এর সাইন, বোথ সাইন যদি সেম হয়, তাহলে আমরা বলবো যে কোন দিকে যাচ্ছে, নেগেটিভ অ্যাক্সিসে যাচ্ছে। মানে কে এক্স লেখা থাকলে নেগেটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে, কে ওয়াই লেখা থাকলে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে, কে জেড লেখা থাকলে নেগেটিভ জেড অ্যাক্সিসের দিকে যাচ্ছে, যদি দুজনের সাইনটা সেম হয়। এখানে দুজনের সাইন সেম নেই, এখানে কি আছে কে এক্স মাইনাস ওমেগা টি, যদি কে এক্স মাইনাস ওমেগা টি থাকে তার মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে প্রোপাগেট করছে। তো ইন হুইচ ডিরেকশন দ্য ওয়েভ অ্যাডভান্সেস, তখন আমরা কি লিখবো, পজিটিভ এক্স অ্যাক্সিস। ওকে, পজিটিভ x axis, got it? Okay,
Next we are moving to number 12. আচ্ছা, just give a thumbs up sign if it is clear up to this. সবাই নিজেদের নাম্বার গুনতে বসে গেছে মনে হচ্ছে। Find an expression for the excess of pressure inside a liquid drop of radius r. Find the excess pressure inside a soap bubble 5 mm diameter. Surface tension of soap bubble is this. দেখো এখানে কি বলেছে, এখানে সারফেস টেনশনের ভ্যালুটা টি, টিটা প্রোভাইড করে দিয়েছে। ওকে, টিটা প্রোভাইড করে দিয়েছে। আর কি আছে, ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর দ্য এক্সেস অফ প্রেশার ইনসাইড দ্য লিকুইড ড্রপ। আচ্ছা, লিকুইড ড্রপের ভেতরে তোমাকে বার করতে হবে। ওকে, find the expression for excess of pressure inside a liquid drop of radius r. ঠিক আছে, রেডিয়াস r এর জন্য বার করবে, তো ফাইন্ড দ্য এক্সেস প্রেশার। তো জাস্ট ফাইন্ড দ্য এক্সেস প্রেশার। আচ্ছা, ফার্স্ট এরটা কিন্তু লিকুইড ড্রপের জন্য যেটা বার করতে হবে এটা ডেরাইভেশন, ঠিক আছে। আর তারপরে ফাইন্ড দ্য এক্সেস প্রেশার ইনসাইড এ সোপ বাবল। আচ্ছা, সোপ বাবলের জন্য যদি এক্সেস প্রেশার বার করতে দেয় পি এক্সএস ইকুয়ালস টু 40/r হয়ে যাবে। এখানে ডায়ামিটার বলেছে তোমাকে লিখতে হবে কি রেডিয়াস, তো 4 × 1.6 ইন্টু রেডিয়াস মানে হলো 2.5 ইন্টু 10⁻³ ওকে। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা এরকম লিখতে পারি যে দিস ক্যান বি রিটেন অ্যাজ, যদি এটা 5/2 লেখো, ঠিক আছে, তো উপরে 8 নিচে 5 এখানে 10⁻³ this is 1 point ওকে। না হলে এটাকে এভাবেও লেখা যায় যে ওকে 1 minute okay, so this is 4, this is 1.6, this is 2.5 আর উপরে উঠিয়ে দিলাম আমি 1000, ঠিক আছে। তো এটা দিয়ে জাস্ট 1.6 2.5, তো 16 কে 4 দিয়ে গুণ করে দাও 64 and here you will get 64 and এখান থেকে 25 মানে আমাদের 4 40, ঠিক আছে। এরকম কিছু একটা আসবে এক্সেস প্রেসারের ভ্যালু, মিলিমিটার ডায়ামিটার সবই ঠিক আছে, ঠিক আছে। তো 2560 this type of value you are getting excess pressure, মানে তোমাকে লিখতে হবে প্যাসকেল। ওকে, কিলো পাস্কেল লিখলে তোমাদের 2.56 কে পাস্কেল হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট find the amount of heat required to convert 2 kg of ice at -10°C into steam at 100°C. Given specific heat capacity of ice is 0.5 calorie per gram degree Celsius. Specific heat capacity of water is 1 calorie per gram degree Celsius. Latent heat is this. যাকে প্রথমে দেখো কি করতে হবে, 2 kg of ice is this one into steam at this. ওকে, তো 2 kg আইস প্রথমে আমরা নিচ্ছি, তো 2 kg আইস, রাইট, 2 kg আইস কোন টেম্পারেচারে আছে, -10°C আছে, ঠিক আছে। তো -10°C আছে, তারপর এটাকে কি করতে হবে, প্রথমে একে 0°C চেঞ্জ করতে হবে, 2 kg আইসকে 0°C চেঞ্জ করতে হবে। 0 থেকে কোথায় যাবে, 0 থেকে যাবে 2 kg ওয়াটারে, ঠিক আছে। আমি স্টেটের কনভার্সন গুলো দেখাচ্ছি। 2 kg ওয়াটারে যাবে, কততে, ওয়াটার 0°C আছে, 0°C থেকে ওয়াটার আবার যাবে হলো 100°C, 2 kgটা কমন, ঠিক আছে। তারপরে হবে গিয়ে স্টিম, ঠিক আছে, তারপরে হবে গিয়ে স্টিম at 100°C। ওকে, তো এই কনভার্সনটা তোমাদের এখানে করে নিতে হবে। খাতায় যদি এইভাবে অ্যারো দিয়ে দেখিয়ে দাও, টিচার বা স্টুডেন্ট দুজনেরই বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, তোমারও বুঝতে সুবিধা হবে, টিচারেরও বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে আইস থেকে যখন আইসই যাচ্ছে, ঠিক আছে, শুধু টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে স্পেসিফিক হিটের গল্প চলে আসছে, এখানে স্পেসিফিক হিটের গল্প চলে আসছে। তো স্পেসিফিক হিট যদি বলি, এখানে কত দিতে হচ্ছে, এমএসটি, এমএস ডেল্টা টি, মাস কত 2 কেজি, এস কত, এস মানে এখানে আইসের জন্য আমি কি বলছি স্পেসিফিক হিট, সেটা এখানে কত হবে 0.5, তাহলে এখানে বোধহয় প্রোভাইড করা আছে, এই যে প্রোভাইড করাও আছে 0.5। আচ্ছা, এটা 2 কেজিতে আছে, হ্যাঁ 2 কেজিতে আছে, 10⁻³ ইন্টু করে দেবে এর সাথে। আর ডেল্টা টি টেম্পারেচারের চেঞ্জ হলো 10,
ইন্টু 10³ সব জায়গাতেই করে দেবে। পরেরটা আইস টু ওয়াটার যাচ্ছে, স্টেট চেঞ্জ হচ্ছে, মানে m ইন্টু l, ল্যাটেন্ট হিটের গল্প। তাহলে 2 কেজি 2 ইন্টু 10⁻³ আর ল্যাটেন্ট হিট আমাদের কত হয়, ল্যাটেন্ট হিট অফ ফিউশন মেল্টিং, ঠিক আছে, সেটা কত, সেটা হলো আমাদের 80। এটাও বোধহয় প্রোভাইড করে দিয়েছে, দেখো এই যে এখানে দিয়ে দিয়েছে 80। ওকে, তাহলে এখান থেকে 0 থেকে 100°C ওয়াটার আছে, এখানে আমাদের কি হচ্ছে, স্টেট চেঞ্জ হচ্ছে, তো ms ∆t স্টেট চেঞ্জ হচ্ছে, তো সেখানে আমরা 2 লিখছি, 2 ইন্টু 10⁻³, সেটা তো একই জিনিস হচ্ছে। ওয়াটারের আমাদের স্পেসিফিক হিট লাগবে কত, 1 ক্যালোরি পার গ্রাম প্রতি আচ্ছা 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলে দিয়েছে। আর হয়ে গেল এখানে 1, কতটা টেম্পারেচার চেঞ্জ, 100। ওকে ওকে, তো ওয়াটার টু স্টিম, ওয়াটার টু স্টিমে যখন যাচ্ছি তখন স্টেট চেঞ্জ হচ্ছে, তার মানে m ইন্টু l, তার মানে 2 কেজি 2 ইন্টু 10⁻³। আর যদি স্টেট চেঞ্জের জন্য ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন, 13টাই তো এক্সপ্লেন করছি, ঠিক আছে, দেখে নাও প্রত্যেকটা কিন্তু সেপারেট স্টেট এবং কিভাবে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে সেটা দেওয়া হয়েছে। ওকে, সো অল অফ ইউ জাস্ট ডু, দেখো m ইন্টু l, তো m মানে 2 ইন্টু 10⁻³ ইন্টু l, l মানে আমাদের ল্যাটেন্ট হিট। ওকে, তো ল্যাটেন্ট হিটটা এখানে কত, ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন দেখো এখানে দিয়ে দিয়েছে 540, তো এখানে 540 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এবার সবকটাকে তুমি যোগ করে নাও, অসুবিধা কিছু নেই, এখানে 2 আর 10⁻³ এটা কমন নিয়ে নাও, নিয়ে বাকিটা যোগ করে দাও, তাহলেই হয়ে যাবে। তো 2 ইন্টু 10⁻³ বাকিটা কমন নিয়ে যদি যোগ করি, 2 ইন্টু 10⁻³ কমন নিলে এখানে দেখো শুধু আসছে 5। পরেরটা দেখো 2 ইন্টু 10⁻³ এখানে দিয়ে দিলে হয়ে গেল 80, প্লাস এখানে 2 মানে ওখানে হচ্ছে 100, ওখানে 2 ইন্টু 10⁻³ নিলে 540, তো 540 থেকে 640, 640 থেকে 720, 720 থেকে 725, 725কে 2 দিয়ে গুণ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, আমাদের 725কে 2 দিয়ে গুণ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, 1450, ঠিক আছে, 1450। আর যেহেতু কিউব আছে সেহেতু কিলো ক্যালোরি, 1450 কিলো ক্যালোরি আসছে, তোমরা দেখে নাও, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে ওকে, অঙ্কিতার মতো অনেকেই হয়তো কোশ্চেন 13 পারোনি, যারা যারা পারোনি সবাই একটু জাস্ট দেখে নাও, গট ইট, সবাই একটু দেখে নাও। ওকে, সো মুভিং টু দ্য নেক্সট পার্ট, আমরা নেক্সট পার্টের দিকে চলে যাচ্ছি। ওকে, দেখো নেক্সট হলো আমাদের কোশ্চেন নাম্বার 14। ওকে, কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, দ্য ওয়ার্ক এনার্জি থিওরেম স্টেটস দ্যাট, আচ্ছা এটা হলো কেস স্টাডি বেসড কোশ্চেন, ঠিক আছে, case study based question. The work energy theorem states that the change in the kinetic energy of a body is equal to the work done by the net force. In deriving the theorem, it is assumed a kinetic, আচ্ছা work energy theorem দিয়ে কিছু লেখা আছে এখানে, ঠিক আছে, work energy theorem দিয়ে কিছু লেখা আছে, তারপরে a body of mass 10 kg initially at rest acquires velocity of 10 meter per second. The work done is, ঠিক আছে, ওয়ার্ক এনার্জি থিওরেমের অ্যাপ্লাই করে তোমাকে এবার করতে হবে। ওকে, বুঝতে পারছো অঙ্কিতা, your problem is resolved or not, দেখা গেছে, দেখো the work energy theorem states that, আচ্ছা এটা ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে বলেছে, এখানে বলা হয়েছে body of mass 10 kg initially at rest acquires a velocity of 10 meter per second, তাহলে ওয়ার্ক ডান কত হবে, তাহলে ওয়ার্ক ডান এখানে হবে হলো ওই হাফ mv স্কয়ার। কেন হাফ mv স্কয়ার, আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা যেটা জানি, ওকে, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা যেটা জানি, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা যেটা জানি যে ওয়ার্ক ডান বাই, এখানে দেখো লেখাই আছে, বাই অল দ্য ফোর্সেস অন এ পার্টিকেল ইজ ইকুইভ্যালেন্ট টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো এখানে কাইনেটিক এনার্জি চেঞ্জটা কত, হাফ এম, এমটার ভ্যালু 10, আর ভি, ভি স্কোয়ারের ভ্যালু কত, 100 হয়ে যাচ্ছে, তার মানে এর ভ্যালু হয়ে যাচ্ছে 500।
ওকে 500 জুল হয়ে যাচ্ছে এর ভ্যালু। ওকে ফাইন। How much work must be done by a force on 50 kg body in order to accelerate from rest to 20 meter per second in 10 seconds? ঠিক আছে, বলছে 50 কেজির বডি ইন অর্ডার টু অ্যাক্সিলারেট ফ্রম রেস্ট। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করে ক্যালকুলেট করব? ওয়ার্ক ডান মাস্ট ডান বাই দ্য বডি। ওকে দেখো, হাউ মাচ ওয়ার্ক মাস্ট বি ডান by a body on a 50 kg body in order to accelerate from rest to 20 meter per second in 10 seconds? কি করে বার করব? এখানে বলেছে m এর ভ্যালুটা বলে দিয়েছে, আর ওকে এখান থেকে অ্যাক্সেলারেশন ফার্স্টে ক্যালকুলেট করে নাও, ঠিক আছে? তো ভি মানে সরি হ্যাঁ ভিটাই প্রোভাইড করেছে, তাহলে অ্যাক্সেলারেশন বার করলে সেখান থেকে আমাদের ডিসপ্লেসমেন্ট বেরিয়ে যাবে। অ্যাক্সিলারেশনটা ফার্স্টে ক্যালকুলেট করে নাও। মানে আমরা কি চাইছি? আমরা ওয়ার্ক ডান চাইছি। ওয়ার্ক ডানের জন্য তো এফ ইন্টু এস করতে হবে। তো এফ ইন্টু এস মানে এম ইন্টু অ্যাক্সিলারেশন এ ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ইন্টু ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা এস লিখছি। তো ভিটা থেকে আমরা কি, ভিটা প্রোভাইড করা আছে, তো এটা পাবো। এখান থেকে আমরা কি পাবো? ডিসপ্লেসমেন্ট পাবো। তো ভিটা কত? ভিটা বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড, ইউটা 0, রেস থেকে শুরু করেছে, প্লাস এটি। So A is equal to what? A is equal to 20, আচ্ছা 20 বাই টি কত? টিটা হলো আমাদের 10 সেকেন্ড। ওকে, তো 2 মিটার পার সেকেন্ড হলো এর ভ্যালু। ভালো কথা। আর কি চাই? অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। ডিসপ্লেসমেন্ট চাই, তো ডিসপ্লেসমেন্টকে কি লিখবো? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, তো এস এর ভ্যালু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো ইউ এর ভ্যালুটা কত? ইউটা এখানে 0, ঠিক আছে? দেখো বলেছে না রেস্ট ইন অর্ডার টু অ্যাক্সিলারেট ফ্রম রেস্ট, তো ইউ এর ভ্যালু হয়ে যাচ্ছে এখানে 0। সো হাফ এ এর ভ্যালু দেখো এখানে 6 টি স্কোয়ার, তো টি এর ভ্যালু এখানে কত? 10 মানে 100, ঠিক আছে? তো এখান থেকে 10 সেকেন্ড বলেছে তো, তো টি এর ভ্যালু এখানে হয়ে যাচ্ছে 300, হাফ এ টি স্কোয়ার, রাইট? হাফ এ টি স্কোয়ার, রাইট। তো এখানে তুমি এবার এম ইন্টু এ ইন্টু ডিসপ্লেসমেন্ট করলে তোমাদের ওয়ার্ক ডানটা বেরিয়ে যাচ্ছে। সো অবভিয়াসলি এখানে আমরা যেটা করছি, আচ্ছা সরি এখানে 6 কেন লিখলাম? এটা তো 2 ছিল না। ওকে, হাফ ইন্টু 2 ইন্টু 100 হচ্ছে, তাহলে এখানে জাস্ট 100 হচ্ছে এর ভ্যালু। সো ওয়ার্ক ডানের ভ্যালুটা তাহলে কি দাঁড়াচ্ছে? এম ইন্টু এ, এম এর ভ্যালুটা হলো 50, এ এর ভ্যালুটা হলো 2, আর এখানে 100, তাহলে এখানে 100 ইন্টু 100 10 টু দি পাওয়ার 4 জুল। ওকে, 10 টু দি পাওয়ার 4 জুল। ওকে, চলো 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 আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা আমাদের কেস স্টাডি বেসড কোশ্চেন, একটা কেস স্টাডি দেওয়া থাকবে, তার রেসপেক্টে 4টে কোশ্চেন দেওয়া থাকবে, আর একটা কোশ্চেনে একটা অর থাকবে। ওকে, তো দেখো এখানে আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 14 এ। The unloaded car moving with velocity v on a frictionless road can be stopped in a distance s. If the passengers add 40% to its weight and the braking force remains the same, then the stopping distance will be. কি করে বার করব? আচ্ছা, এর আগে আরেকটা কোশ্চেন ছিল। A gun of mass m fires a bullet of mass small m with maximum speed v. The kinetic energy of the gun will be. দাঁড়াও, তোমাদের এই কোশ্চেনটা আমি একটু দেখিয়ে দিই। কি বলেছে? গান অফ মাস এম ফায়ার্স এ বুলেট অফ স্মল এম উইথ এ স্পিড ভি, কাইনেটিক এনার্জি অফ গান উইল। দেখো এই 14 নম্বরের 3-এরটা আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, 14-3-এরটা একবার দেখে নাও সবাই। এম একটা গান আছে, এখানে একটা গান, দিস ইজ দ্য গান, ঠিক আছে? সো দিস ইজ দ্য গান। এই গান থেকে একটা বুলেট ছুঁড়েছে এইভাবে, ঠিক আছে? এটা বুলেট ছোঁড়া হয়েছে।
এই বুলেটটার মাস m, ভেলোসিটি v, আর এর কি, এর মাস m। তাহলে ফার্স্টে আমাকে বার করতে হবে এর ভেলোসিটিটা কত। ঠিক আছে, এর ভেলোসিটিটা কত, এটা v1 এটা v2 লেখো, কোনো সমস্যা নেই। কোশ্চেনে কিন্তু এটা v প্রোভাইড করে দিয়েছে, তো এটাকে v1 দেবো। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের যেটা করতে হবে যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, রাইট? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে আমরা যেটা পাবো, দিস ইজ গান। ওকে, লিনিয়ার মোমেন্টাম থেকে আমরা এখানে বলতে পারি ক্যাপিটাল M v1 প্লাস স্মল m v, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু 0। এর v1 এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, মাইনাস m বাই m v। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য গান বলেছে, রাইট? সো কাইনেটিক এনার্জি অফ দ্য গান যদি লিখি, কাইনেটিক এনার্জি অফ দ্য গান লিখলে হাফ m v1 স্কয়ার। ঠিক আছে, হাফ m v1 স্কয়ার। তাহলে হাফ m v1 স্কয়ার যদি আমরা বলি, তার ভ্যালুটা কত হচ্ছে, এখানে হাফ, এখানে m, v1 এর জায়গায় কি লিখবো, আচ্ছা সরি, এখানে তো বলেছে কাইনেটিক এনার্জি অফ দ্য গান না, গান মানে এখানে এমটাও ক্যাপিটাল হবে। ঠিক আছে, v1 স্কয়ার ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম v1 এর জায়গায় বসাও, কত পাচ্ছ, m স্কয়ার ক্যাপিটাল M স্কয়ার v স্কয়ার। তো আমাদের কি দাঁড়াচ্ছে ভ্যালুটা, হাফ স্মল m v স্কয়ার যদি লিখি, একটা বড় m এখান থেকে তো নিচে কেটে যাচ্ছে, তো নিচে একটা m থাকছে, সো উই আর গেটিং স্মল m বাই ক্যাপিটাল M হিয়ার। ওকে, তার মানে আমরা কি জানি, আমরা জানি যে স্মল m বাই ক্যাপিটাল M ইজ অলওয়েজ লেস দ্যান 1। কেন, কারণ বুলেটের যে মাস আর গানের মাস, তাদের মধ্যে যদি রিলেটিভ রেশিও নিই, ঠিক আছে, রেশিও নিই, তো তাদের রেশিওটা কি হবে, বুলেটের মাস সবসময় গানের মাসের থেকে কম। তো স্মল m বাই ক্যাপিটাল M ইজ লেস দ্যান 1। ওকে, স্মল m বাই ক্যাপিটাল M ইজ লেস দ্যান 1। তাহলে যদি লেস দ্যান 1 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দিস ভ্যালু ইজ লেস দ্যান, দিস ভ্যালু is less than half. Okay, okay, fine. চলো, সবাই বুঝতে পারলে সবাই একবার থামস আপ দিয়ে দাও যে হ্যাঁ ম্যাম, আপ টু দিস ক্লিয়ার, রাইট? সো আই শুড গেট দ্য প্রপার রেসপন্স যে বোঝা যাচ্ছে যাচ্ছে না। ঠিক আছে, সো অল অফ ইউ জাস্ট give a thumbs up. We are moving to the next point, next problem. কি বলেছে, এর অ্যানসারটা কি, লেস দ্যান হাফ m v স্কয়ার। ওকে, an unloaded car moving with velocity v on a frictionless road can be stopped in a distance s if the passenger add 40% to its weight and the braking force remains the same, then the stopping distance will be, তাহলে unloaded car moving with velocity v on a frictionless road can be stopped in a distance s। তাহলে এখানে 4 এর অঙ্কটা আমি জাস্ট স্পেস নেই বলে আমি আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে বলা হচ্ছে যে যদি একটা পার্টিকুলার ভেলোসিটি নিয়ে মুভ করছে, তো ফার্স্ট অফ অল ওই ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়েই আমি করছি, ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক এনার্জি থিওরেম, সেখান থেকেই লিখছি F ইন্টু S ইজ ইকুয়াল টু হাফ m v স্কয়ার। ঠিক আছে, এবার এখানে দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে যে unloaded moving car moving with velocity v on a frictionless road can be stopped in a distance s, the passengers add 40% to its weight। ঠিক আছে, unloaded road v দিয়ে মুভ করছিল আর 40% ওয়েট আরো অ্যাড করা হলো, তাহলে ব্রেকিং ফোর্স যদি রিমেইন সেম হয়, দেন স্টপিং ডিসটেন্স উইল বি। তো এখানে যে তুমি লিখছো যে ওয়েট হিসাবে ক্যালকুলেট করছে, সো mg that into s is equal to half mv square. This is the first case. তাহলে সেকেন্ড কেসে আমরা কি লিখবো, সেকেন্ড কেসে, আচ্ছা এই ফোর্সটা সেম বলে দিয়েছে না, ব্রেকিং ফোর্স উইল বি সেম, এক সেকেন্ড, ব্রেকিং ফোর্স ইজ সেম না, ব্রেকিং ফোর্স রিমেইন সেম। ওকে ওকে, নো, তো ব্রেকিং ফোর্স এখানে সেম বলে দিয়েছে, দিস রিমেইনস সেম। আচ্ছা, যদি এটা সেমই থাকে, তাহলে পরের কেসটা তুমি কি করছো, আরো কিছু মাস মানে ওয়েট অ্যাড করছো, কত, 40%, তাহলে একে m প্লাস কি লিখতে পারো, 4m বাই 10, 40% অ্যাড করেছো, দ্যাটস
ইন্টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, সেম থিং, বাট এখানে এস ড্যাশ মানে মুভ যেটা করছে তার ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আগে যত অবধি মুভ করেছিল সেখানে ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যায়। সো এই দুটোকে তুমি কম্পেয়ার করো, দেন ইউ উইল গেট দ্য রেজাল্ট। ফার্স্ট এর কেসটাতে আমরা যেটা পাচ্ছি যে এফ ইন্টু এস, আচ্ছা, সো ইউ ক্যান কম্পেয়ার দ্য এফ অলসো, ওকে, ইউ ক্যান কম্পেয়ার দ্য এফ অলসো। সো দেখো ফার্স্ট আর সেকেন্ডটা যদি আমি কম্পেয়ার করি তাহলে এখানে ফার্স্ট এরটা আমি আরেকবার লিখছি, ওকে। তো এখানে আমাদের ভ্যালুটা কি হচ্ছে আমি আরেকটু লিখছি এখানে। So this is 0.4, right? So 1.4 m, 1.4 m v square, that is equivalent to twice of f s dash. Okay, তো f এর জায়গায় তুমি বসিয়ে দাও তাহলেও হয়ে যাবে যে 1.4 m v square, f এর ভ্যালুটা এখান থেকে লিখে দাও। f এর ভ্যালু is how much? Here it is 2, এখানে 1/2s, okay, তো mv square কেটে গেল, and this, okay, 1 minute, sorry, আচ্ছা v স্কয়ারটা সেকেন্ড কি বলেছে, আচ্ছা এখানে অ্যানসার দিয়ে দিয়েছে, দিস ইজ ব্রেকিং ফোর্স ডিমেনশন স্টপিং ডিসটেন্স কত টাইমস হবে, ওকে ওকে ফাইন। তো ভ্যালুটা কত হচ্ছে দেখো, এখানে f এর জায়গায় ভ্যালু পুট করে দাও, সো ইউ আর গেটিং 1.5 m v স্কয়ার, হিয়ার ইউ আর গেটিং 2 ইনটু, এখানে s ড্যাশ আছে, হ্যাঁ s ড্যাশ আছে, f এর জায়গায় কি বসাচ্ছি হাফ m v স্কয়ার নিচে s, ওকে, নিচে s ইনটু s ড্যাশ, ওকে, m v স্কয়ার কেটে দাও, ওকে, আর 2 এখানে কেটে গেল, তো s ড্যাশ বাই s ইউ আর গেটিং 1.4, তো s ড্যাশ ইকুয়াল টু 1.4s, ঠিক আছে? এটা খুবই সহজ প্রবলেম হয়ে গেল আমাদের, 1.4s ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর একটা অর আছে, আমি এটাকে জাস্ট একটুখানি, ইজ ইট ভিজিবল, লাস্ট অরটা দেখো তো ভিজিবল কিনা, একটুখানি কেটে গেছে, আমি জাস্ট বলে দিচ্ছি, ওকে, ওকে ফাইন, অনু ইয়েস, হাই হাই, ইয়েস আই এম ফাইন। চলো আমরা বোর্ডের পেপার ডিসকাশন চলছে ক্লাস 11 এর, ওকে ফাইন। চলো আমরা যেখানে ছিলাম লাস্টের কোশ্চেনটা আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি, একটু কেটে গেছে। এ ব্লক অফ মাস 10 kg is moving in the x direction with a constant speed of 10 meter per second. It is subjected to a retarding force of 0.1x joule per meter during the travel from x equals to 20 meter to 30 meter. Final kinetic energy will be, আচ্ছা এখানে আমি আরেকটা জাস্ট ইয়ে করে দেখিয়ে দিচ্ছি, লাস্ট 14/5, দেখো a block of mass 10 kg is moving in x direction with a constant speed of 10 meter per second square, sorry meter per second। তো 10 কেজি মাস সেটা কি নিয়ে মুভ করছে, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে, কত 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এখান থেকে তুমি ওর কি ক্যালকুলেট করতে পারবে, তুমি জাস্ট ওর কি ক্যালকুলেট করতে পারবে বলো, কাইনেটিক এনার্জি, হোয়াট কাইনেটিক এনার্জি, আচ্ছা এখান থেকে তুমি যে কাইনেটিক এনার্জি পাবে দ্যাট উইল বি দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি এখানে কত পাচ্ছ দেখো, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, এম ভি স্কোয়ার, তো এখানে হাফ করলে এখানে পেয়ে যাবে 5, এখানে হয়ে যাবে 100, তার মানে 500, তো 500 জুল,
দিস ইজ দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জিটা আমাদের বার করতে হবে। আর আমরা বার করছি ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ফর ওয়ার্ক ডান বাই দ্য রিটার্ডিং ফোর্স। এবার এখানে যেই তুমি এফ ডট ডিএক্স লিখবে, ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, এই এফ এর ভ্যালুটা কত দেওয়া আছে? এফ এর ভ্যালুটা দেওয়া আছে -0.1x, ঠিক আছে, -0.1x, এক সেকেন্ড, -0.1x জুল পার মিটার। ওকে, এবার সেখানে যদি তুমি এটা ডিএক্স করো, এক্স কোথা থেকে কোথায় আছে? 20 থেকে 30, এর ইন্টিগ্রেশনটা করতে হবে। তো তুমি এখানে কি পাচ্ছ? তুমি এখানে পাচ্ছ হলো -20 to 30 আমাদের করব, তো 0.1x²/2, দিস ইজ দ্য ইন্টিগ্রেশন। এবার 20 থেকে 30 এর আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে। তো 30 করলে এখানে আমরা পাবো, এখানে 0.1 তো মাল্টিপ্লাই হয়েই আছে, তো এখানে পাবো 900, 900 থেকে 400 মাইনাস করলে কত হচ্ছে? 900 থেকে 400 মাইনাস করলে হচ্ছে 500, তার সাথে হয়ে যাচ্ছে আমাদের 0.1। ওকে, তো উই আর গেটিং হাউ মাচ? উই আর গেটিং, দেখো এখানে 500 মানে 50/2 মানে -25। ওকে, দিস মাচ জুল। তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জিটা আমাদের কত হয়ে যাবে? ফাইনাল কাইনেটিক এনার্জিটা হয়ে যাবে আবার ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে, যে 500 মাইনাস দিস 25 জুল। ঠিক আছে, তো রিটার্ডিং ফোর্স এই নেগেটিভ সাইনটা জাস্ট শো করছে, যেটা কি? আচ্ছা, অনুপম রয়, ইয়েস, গুড আফটারনুন। আমি অফিসে কবে থাকবো? আমি তো আজকেও আছি অফিসে। হ্যাঁ আছি, আজকে আছি, রবিবারেও থাকবো। ঠিক আছে, ইউ ক্যান কাম অন সানডে। ওকে, ইউ ক্যান কাম অন সানডে। ওকে, অনুপম রয়, গুড আফটারনুন। ইয়েস, অনেক লেট, স্কুল থেকে এলাম, সবে স্কুল থেকে এলাম। ওকে ওকে, ফাইন ফাইন, চলো তাহলে শুরু করছি। ওকে, আচ্ছা, তো কাইনেটিক এনার্জি ফাইনালটা তাহলে কি হয়ে যাচ্ছে? ফাইনাল ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 475 জুল। দিস ইজ দ্য ভ্যালু। ওকে, যেটা আমাদের এখানে বার করতে বলেছে। তো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ডি। ওকে, এর অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। অরুণিমা কোন বোর্ড আর কোন ক্লাস? ওকে, ক্লাস আর বোর্ডটা চট করে লিখে ফেলো। ওকে, নেক্সট কোশ্চেনটায় চলে যাচ্ছি আমরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট আমাদের আর একটা কেস স্টাডি ছিল, সেটা হলো সরি সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস আর ফাংশনস অফ টেম্পারেচার, হিট কন্টেন্ট। আচ্ছা, এইরকম স্টেট চেঞ্জ দিয়ে কিছু কোশ্চেন, কিছু একটা কেস স্টাডি আছে, তার উপর বেস করে কোশ্চেন্স গুলো আছে। আচ্ছা, আমাদেরটা কি এখন হবে? তোমাদেরটা বলতে কি বোঝাচ্ছে? কোনটা? সবারটাই শোনো, যারটাই হচ্ছে সবারটাই শোনো। ঠিক আছে, দেখো, সলিড, লিকুইড, গ্যাস আর ফাংশনস অফ টেম্পারেচার এন্ড হিট কন্টেন্ট। ওকে, দেখো, the stress, আচ্ছা, the states of matter such as solid, liquid and gas are dependent on what factors? কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? ডেন্সিটি অ্যান্ড মাস, টেম্পারেচার অ্যান্ড হিট কন্টেন্ট, ভলিউম অ্যান্ড ওয়েট, প্রেশার অ্যান্ড ডেন্সিটি। ওকে, কোন কোন স্টেটস অফ ম্যাটার মানে সলিড, লিকুইড, গ্যাস আর ডিপেন্ডেন্ট অন হোয়াট ফ্যাক্টর? ঠিক আছে, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস ডিপেন্ডেন্ট অন হোয়াট ফ্যাক্টর? ফার্স্টে হলো ডেন্সিটি অ্যান্ড মাস। মাস আর ডেন্সিটির ওপর তুমি সলিড, লিকুইড, গ্যাসকে ডিফারেন্সিয়েট করতে পারবে, নাকি টেম্পারেচার আর হিট কন্টেন্টের ওপর ডিপেন্ড করবে, নাকি ভলিউম আর ওয়েটের ওপর ডিপেন্ড করবে, নাকি প্রেশার আর ডেন্সিটির ওপর ডিপেন্ড করবে? ওকে, বাংলা ভার্সন হবে। আচ্ছা, আমরা চেষ্টা করছি আজকে করার, না হলে নেক্সট দিন হবে। ঠিক আছে, আপাতত সিবিএসসি দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, দেখো, what happens to the, আচ্ছা, ফার্স্টে যেটা বললাম, the states of matter solid, liquid, gas are dependent on which factor? ওকে, তো ডেন্সিটি, মাস, টেম্পারেচার, হিট কন্টেন্ট। আচ্ছা, টেম্পারেচার, হিট কন্টেন্ট সলিড আর লিকুইডের কেসে। আচ্ছা, দুটো কোশ্চেন এই টাইপের আছে, দেখো, দেখা আছে হোয়াট ফ্যাক্টরস ডাজ দ্য প্রসেস অফ স্টেট চেঞ্জ ডিপেন্ড? প্রসেস অফ স্টেট চেঞ্জ ডিপেন্ড যদি বলে, তাহলে তোমাকে বলতে হবে যে প্রেশার অ্যান্ড টেম্পারেচার।
ওকে, প্রেসার অ্যান্ড টেম্পারেচার ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। আর এখানে যদি বলছে যে ডেন্সিটি অ্যান্ড মাস, টেম্পারেচার অ্যান্ড হিট কন্টেন্ট, ভলিউম অ্যান্ড ওয়েট অ্যান্ড প্রেসার অ্যান্ড ডেন্সিটি। ওকে, প্রসেসটা বলেনি, ঠিক আছে, প্রসেসটা বলেনি, কিন্তু স্টেটস অফ ম্যাটার সাচ অ্যাজ, তো স্টেটটা যদি ডিপেন্ড করে, স্টেট চেঞ্জ যদি বলে, সেই কেসে প্রসেস অফ চেঞ্জ অফ স্টেটটা ডিপেন্ড করছে। যদি এখানে অপশন থাকতো যে টেম্পারেচার আর হিট কন্টেন্ট, এটা বেশি কারেক্ট ছিল, কিন্তু এখানে প্রেসার আর টেম্পারেচারের অপশনটাই আছে। আর যদি স্টেট চেঞ্জ না বলে, তাহলে সেইখানে আমরা যেতে পারি প্রেসার অ্যান্ড ডেন্সিটির উপর, ঠিক আছে, ডেন্সিটি অ্যান্ড প্রেসার। ওকে, what happens to the temperature of the substance during its state change? কি হয়, টেম্পারেচার কি থাকে স্টেট চেঞ্জের সময়? টেম্পারেচার সব সময় কনস্ট্যান্ট থাকে, it remains constant at the boiling point. Which states of a substance coexist in thermal equilibrium? আচ্ছা, বয়লিং পয়েন্টের সময় কোন দুটো স্টেট কোএক্সিস্ট করবে, ঠিক আছে, কোন দুটো স্টেট? বয়লিং পয়েন্ট মানে কিসের থেকে কিসের কনভার্সন হচ্ছে? লিকুইড টু গ্যাস কনভার্সন হচ্ছে, রাইট? তো লিকুইড আর গ্যাস সেম ফেজে থাকবে। Then what is the process called when a substance changes directly from the solid to a gas without passing through the liquid state? Okay, without passing through the liquid state, তাহলে কি হচ্ছে এখানে? সাবলিমেশন হচ্ছে, রাইট? সাবলিমেশন। কোনটা প্রেসার এন্ড ডেন্সিটি হবে না কেন? কোনটা? শান্নবী এতক্ষণে ঘুম ভেঙেছে। কোনটা কনস্ট্যান্ট? কোথায় প্রেসার আর ডেন্সিটি কনস্ট্যান্ট? এখানে বলেছে বয়লিং পয়েন্টে which of the states of substance coexist। আচ্ছা না, কোনটা বলতে চাইছো? প্রেসার আর ডেন্সিটি তো দিয়েছি অপশন 1, মানে অপশন 1 না, কোশ্চেন নাম্বার 1 এর 15 নম্বরের ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা তো ডি লেখা আছে। আর এখানে কনস্ট্যান্ট কোনটা আছে? কনস্ট্যান্ট হচ্ছে আমাদের টেম্পারেচার, স্টেট চেঞ্জের সময় টেম্পারেচার কি থাকে? কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, ফাইন। Okay, then next, moving to the next part. দেখো, ওকে, এবার দেখো, ওকে, ফার্স্ট নাম্বারটা তো প্রেসার এন্ড ডেন্সিটি হবে না কেন নয়, ওইটাই তো অ্যান্সার বললাম, ঠিক আছে, ওইটাই অ্যান্সার বললাম। দেখো, দেন নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, নাম্বার 20, if a is equal to -i plus 3j plus 2k and b equals to 3i plus 2j plus 2k, then find the value of a cross b। ঠিক আছে, a cross b করতে হবে। তো a cross b কি করে করে? a cross b এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আই থিংক ইউ নো দ্যাট। 16 নম্বরের প্রবলেম, রাইট? নাম্বার 16, আচ্ছা সরি, এটা 20 মার্কস কোনোভাবে পড়ে গেছে, নাম্বার 20। ঠিক আছে, এটা নাম্বারিং জাস্ট পড়ে গেছে, এর উপর 20। দেখো, a equals to -i 3j 2k, a equals to -i plus 3j plus 2k, আর b equals to কি হচ্ছে দেখো, b equals to কি হচ্ছে দেখো, 3i plus 2j plus 2k, 3i plus 2j plus 2k। ওকে, ঠিক আছে, ফাইন। দেন দেখো, এটাকে ক্রস প্রোডাক্ট করতে সবাই জানো, এটাকে জাস্ট ক্রস প্রোডাক্ট করবে। ক্রস প্রোডাক্টে আমরা প্রথমে এরকম ভাবে লিখি, i j k নিয়ে প্রথমে যেহেতু a আছে, সো অ্যাকর্ডিংলি ইউ উইল রাইট -1 3 2 3 2 2। আর এবারে i ক্যাপের ভ্যালুটা দেখো কি হচ্ছে, আইটাকে দেখে এখানে 3 দুগুণে 6 -4 j যদি লিখি, তাহলে এদিকে -2 -6 প্লাস k
প্লাস কে মানে -2 -9। সো অ্যান্সারটা যেটা আসছে সেটা হলো 2i মাইনাস মাইনাস প্লাস 8j, ওকে, মাইনাস 11k। ওকে ওকে, তো অ্যান্সার কি আসলো? ফাইন, অ্যান্সার চলে এসছে আমাদের। কত এসছে দেখো অ্যান্সারটা। আচ্ছা কোথায় চলে যাচ্ছি, দেখো অ্যান্সার এসছে 2i প্লাস 8j মাইনাস 11k। 2i, আচ্ছা তো অ্যান্সার এটাতে চলে এলাম, দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি 20 নেক্সট প্রবলেমটা দেখো, ইউজিং দ্য সেকেন্ড ল অফ মোশন সো দ্যাট ইম্পালস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা বার করছি যে ইম্পালস, তো সেকেন্ড ল অফ মোশন মানে এফ ইকুয়ালস টু ডিপি ডিটি। তো ডিপি ডিটি থেকে কিভাবে লিখবো, ডিপি যদি আমরা লিখি মোমেন্টাম দ্যাট ইজ চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু এফ ডিটি হয়ে যাচ্ছে, এই পার্টটাই তো ইম্পালস, আর ইম্পালসই তো হয়ে যাচ্ছে আমাদের চেঞ্জ ইন মোমেন্টামের সাথে সমান। দিস ইজ চেঞ্জ ইন মোমেন্টাম। ঠিক আছে, চেঞ্জ ইন মোমেন্টাম। ওকে, চেঞ্জ ইন মোমেন্টাম। আচ্ছা শান্নবী ঘুমোয়নি, আচ্ছা গুড নিউজ দেন। ওকে চলো, ফাইন দেন, হয়ে গেছে তো, সবাই বুঝতে পেরেছো এখন অবধি? সবাই একবার থামস আপ দিয়ে দাও, হ্যাঁ ম্যাম বোঝা গেছে, আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা দেখো, স্টেট কেপলারস থার্ড ল অফ প্ল্যানেটারি মোশন অ্যান্ড প্রুভ ইট কনসিডারিং সার্কুলার অরবিটস অফ প্ল্যানেট। ঠিক আছে, কেপলারের থার্ড লটা সবাই জানো, ঠিক আছে, যে time period of revolution, square of the time period of revolution is directly proportional to the cube of the semi major axis. ওকে, তো থার্ড লটা তোমাদের বলতে হবে নি, প্রুফ ইট কনসিডারিং সার্কুলার অরবিট অফ প্ল্যানেট। এটা কিভাবে হচ্ছে সেটা একটু আমি বলে দিচ্ছি। নাম্বার 20 এর 2 এর অর, এটা কোশ্চেন নাম্বার, দেখো কোশ্চেন নাম্বার 20 এর 2 এর অরে ছিল মেবি, দেখো ওকে, 2 এর অর। তো কেপলারের যদি আমি থার্ড লটা আমরা বলতে চাই, ঠিক আছে, থার্ড ল, কেপলারস থার্ড ল আমরা যদি বলি তাহলে কি হবে, ওকে 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 ফাইন ফাইন। আচ্ছা অঙ্কিতা, অনুপম, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা অল অফ ইউ দোজ হু আর ওয়াচিং অ্যান্ড জাস্ট লাইকিং দ্য ভিডিও, সবাই একটুখানি লাইক করে দেবে, ঠিক আছে, অল অফ ইউ শুড লাইক দ্য ভিডিও, ঠিক আছে। দেখো নাম্বার 20 নাম্বার 2, ঠিক আছে, অরের কোশ্চেনটা কি বলেছে, অরের কোশ্চেনটায় বলেছে যে কেপলারস ল আমরা কি করব, কেপলারের থার্ড ল, ঠিক আছে, থার্ড লটা কি করে আসছে সার্কুলার অরবিটের কেসে, তো তুমি একটা সার্কুলার অরবিটের কেসে নর্মাল একটা সার্কুলার অরবিট নিয়ে নিচ্ছি, সো দিস ইজ দ্য পয়েন্ট, এর রেসপেক্টে মুভ করছে, তো তার জন্য আমরা ধরে নিচ্ছি দিস ইজ দ্য ডিস্টেন্স অর সামথিং, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি আমাদের আর্থ, ঠিক আছে, দিস ইজ আর ইজ দ্য রেডিয়াস, আর বাকিটা আমি এইচ ধরে নিচ্ছি, টোটাল আর প্লাস এইচ ইকুয়ালস টু স্মল আর। ওকে, আর প্লাস এইচ ইকুয়ালস টু স্মল আর। তো যদি তাই হয় তাহলে এখানে আমি টাইম পিরিয়ডটা ক্যালকুলেট কি করে করি, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে,
ঠিক আছে, মানে কতটা ডিস্টেন্স কাভার্ড, টাইম মানে কি ডিস্টেন্স কাভার্ড, ডিসপ্লেসমেন্ট টোটাল করতে গেলে আমরা সেটা 0 হয়ে যাবে। তো টাইম পিরিয়ড মানে একটা পুরো রোটেশন করলো, তো তার জন্য টোটাল টাইম পিরিয়ড মানে আমরা ডিস্টেন্স কাভার্ড বাই দ্য ভেলোসিটি মানে অরবিটাল ভেলোসিটি। তো 2 পাই r, দিস ইজ দ্য ডিস্টেন্স কাভার্ড বাই দ্য ভেলোসিটি v। ওকে, তাহলে এখানে 2 পাই r বাই v, এবার v ইজ দ্য অরবিটাল ভেলোসিটি, তাই তো, v ইজ দ্য অরবিটাল ভেলোসিটি। এবার অরবিটাল ভেলোসিটিটাকে আমরা জানি কি, দিস ইজ ইকুয়াল টু রুট অফ gm বাই r। এই স্মল আরটা কেন লিখছি, ওই ক্যাপিটাল আর প্লাস এইচ এর জন্য। তো এখানে জি এর ভ্যালুটা দেখো কি হয়ে গেল, 2 পাই আর, আর নিচে হয়ে গেল রুট অফ জিএম বাই আর। তাহলে আলটিমেটলি হয়ে গেল 2 পাই রুট অফ, ভেতরে কত রইলো, আচ্ছা 2 পাই এখানে রুট যদি করে দাও উপরে চলে যাচ্ছে, দেখো উপরে চলে যাচ্ছে আর কিউব আর নিচে জিএম। তাহলে টি স্কোয়ার এখানে তুমি করো, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার আর কিউব বাই জিএম। তাহলে এখান থেকেই তো আমরা কেপলারের থার্ড লটা প্রমাণ করতে পারছি। ঠিক আছে, কেপলারের থার্ড লটা প্রমাণ করতে পারছি, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, রাইট? ক্লিয়ার? ওকে, ফাইন দেন। Moving to the next question. দেখো নেক্সট কোশ্চেনটা দেখছি, নেক্সট কোশ্চেনে ওকে, হোয়াট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য আর্থ অ্যাবাউট দ্য সান। ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কি দেখছি, কনস্ট্যান্ট, রাইট? অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা দেখছি কনস্ট্যান্ট। তো যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা দেখি কনস্ট্যান্ট, তাহলে কি হচ্ছে, তাহলে angular momentum, if the angular momentum is constant, তো rate of change of angular momentum কি হবে, dl dt কি হবে, 0 হবে। ঠিক আছে, dl dt কি হবে, 0 হবে। তো if l is constant, যদি l টা কনস্ট্যান্ট হয়, তাহলে angular momentumটা আমাদের কি হয়ে যাচ্ছে, মানে if l বা angular momentum is constant, dl dt change of angular momentum বা rate of change of angular momentum সেটা হয়ে যাচ্ছে আমাদের 0। ওকে, তো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ সিম্পল হারমোনিক মোশন। অ্যামপ্লিটিউড কাকে বলে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অন আইদার সাইড অফ ইটস মিন পজিশন। ওকে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অন আইদার সাইড অফ ইটস মিন পজিশন is known as the simple harmonic, acha, amplitude of the simple harmonic motion. The amplitude of simple harmonic oscillator is doubled. ঠিক আছে, what does this affect? ঠিক আছে, পিরিয়ডিক টাইম, দেখো পিরিয়ডিক টাইম কার উপর ডিপেন্ডেন্ট, 2 পাই রুট অফ এল বাই জি, 2 পাই রুট অফ এল বাই জি। ওকে, 2 পাই রুট অফ এল বাই জি। তো যদি 2 পাই রুট অফ এল বাই জি হয়, তার জন্য কি হচ্ছে, তার জন্য আমাদের অ্যামপ্লিটিউড অফ সিম্পল পেন্ডুলাম ডিপেন্ড টাইম পিরিয়ডের উপর, সরি অ্যামপ্লিটিউডের উপর আমাদের টাইম পিরিয়ড ডিপেন্ড করছে না। ঠিক আছে, এল বাই জি আছে, 2 পাই আছে, অ্যামপ্লিটিউড নেই, এ নেই, তো আমাদের টাইম পিরিয়ড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যামপ্লিটিউড। সো আমি বলবো পিরিয়ডিক টাইম কি হচ্ছে, পিরিয়ডিক টাইমস রিমেইন সেম, পিরিয়ডিক টাইম রিমেইন সেম। আচ্ছা, সেকেন্ড হল সেকেন্ড হলো আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি। ওকে, ম্যাক্সিমাম ভেলোসিটির ভ্যালু কি হয়, ভি ম্যাক্স এর ভ্যালু হয় এ ওমেগা, ভি ম্যাক্স এর ভ্যালু হয় এ ওমেগা। তো ম্যাক্সিমাম ভেলোসিটির ভ্যালুটা তাহলে এখানে কি হচ্ছে, এটা দেখো বলে দিয়েছে ডাবল হয়ে গেছে, তাহলে এর ভ্যালুটাও হয়ে যাচ্ছে এ ড্যাশ, এ ড্যাশটা কত, টুয়াইস অফ এ, তাহলে এটাও কি হয়ে যাচ্ছে ডাবলড, ভেলোসিটি ডাবলড। ঠিক আছে, যদি এটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটিও ডাবল। ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কত হয়, এ ম্যাক্সিলারেশন, এ ম্যাক্স আমাদের কত হয়, ওমেগা স্কোয়ার এ। ঠিক আছে, ওমেগা স্কোয়ার এ, তাহলে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন হয়ে যাবে আমাদের ডাবল। ওকে, আচ্ছা আর কি বেঁচে থাকলো, আর বেঁচে থাকলো হলো ম্যাক্সিমাম এনার্জি। ম্যাক্সিমাম এনার্জি আমাদের কত হচ্ছে, যদি টোটাল এনার্জি নিয়ে আমরা কথা বলি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু হাফ এম, হাফ এম। আচ্ছা ডাইরেক্টলি সরি, এটা যদি আমরা দেখি যে আমি কাইনেটিক পোটেনশিয়াল দুটোকে একসাথে যোগ করছি, দেখো তাহলে এনার্জির টার্মটাই আমাদের জাস্ট লাগবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখছি হাফ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, গট ইট।
আর একটা কাইনেটিক এনার্জি আমরা পাচ্ছি হলো হাফ এম ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা সরি, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো যাই হোক, আলটিমেটলি যেটা আমরা পাচ্ছি টোটাল এনার্জি হিসেবে যে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তো এই যে ভ্যালুটা পাচ্ছি এটা এ এর স্কোয়ার, তো এ যেহেতু ডাবল হয়ে গেছে এটা 4 টাইমস হয়ে যাবে, ঠিক আছে। তো এইটাই আমাকে লিখতে হবে, প্রথমে লিখতে হবে পিরিয়ডিক টাইম রিমেইন সেম। ওকে, পিরিয়ডিক টাইম রিমেইন সেম, তারপর ম্যাক্সিমাম ভেলোসিটি ডাবল, অ্যাক্সিলারেশন ডাবল, ম্যাক্সিমাম এনার্জি হয়ে যাচ্ছে আমাদের 4 টাইমস। ফাইন, নেক্সট পার্টটা বলা হয়েছে আলফা বিটা গামা আর দ্য কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন অফ লেন্থ এরিয়া এন্ড ভলিউম এন্ড প্রুভ দ্যাট। এটা জাস্ট একটা প্রুফ ছিল, যেটা তোমরা জানো আলফাকে আমরা কিভাবে লিখি, বিটাকে কিভাবে লিখি। আলফা ক্যান বি রিটেন অ্যাজ L2 minus N1 by L1 into delta T, ঠিক আছে। এবার বিটা ক্যান বি রিটেন অ্যাজ দ্যাট A2 minus A1, ঠিক আছে, A2 minus A1 by A1 into delta T, okay, আর gamma as well as V2 minus V1 delta T, ঠিক আছে। তো ফার্স্ট এরটা হলো আমাদের লিনিয়ার কোএফিসিয়েন্ট, তারপরে হলো সুপারফিশিয়াল, দেন আমাদের ভলিউমেট্রিক, ঠিক আছে, এক্সপ্যানশন, কোএফিসিয়েন্ট অফ এক্সপ্যানশন। তো যাই হোক, এটা তোমরা জানো যে এদের প্রুফটা করতে হবে জাস্ট। তো হোয়াট ইজ দ্য, আচ্ছা এই কোশ্চেনটা ভালো, হোয়াট ইজ মেটা সেন্টার অ্যান্ড দ্য স্টেবল ইকুইলিব্রিয়াম should it be below or above the center of gravity? What is meta center and for stable equilibrium should it be below or above the center of gravity? দেখো মেটা সেন্টারটা কি, মেটা সেন্টার হলো যদি আমরা যখন বলছি কোন একটা বডিকে আমরা কি করছি, কোন একটা বডিকে একটা লিকুইডে ঢোকানোর চেষ্টা করছি, সে পার্শিয়ালি সাবমার্জড অবস্থায় আছে, তো উই আর সেইং দ্যাট সে দ্য বডি ইজ হিয়ার। আমরা যদি বলি বডিটা এরকম অবস্থায় আছে এখানে, ঠিক আছে, এখানে আছে, এইখানে আছে, সো বডিটাকে সামহাও এদিকে টিল্ট করানো হলো। টিল্ট করানোর জন্য আমাদের যে সেন্টার অফ বাউয়েন্সিটা ছিল, সেন্টার অফ বয়েন্সি সেটা কি হয়ে গেল, সেটা চেঞ্জ হয়ে গেল, সেটা বি থেকে বি ড্যাশে চলে গেল, ঠিক আছে, জাস্ট ফর দ্য টিল্ট, ঠিক আছে। সেন্টার অফ বাউয়েন্সিটা বি থেকে বি ড্যাশে মানে চেঞ্জ হয়ে গেল, তাহলে এই সেন্টার অফ বাউয়েন্সি থেকে যদি আমরা একটা স্ট্রেট লাইন টানি যেটা এই বডির লাইন অফ সিমেট্রিকে টাচ করছে, সেটাকে আমরা বলবো মেটা সেন্টার। গট ইট? তো এটা যদি এভাবে টিল্ট হয়ে যায়, সে এখন এই অবস্থায় আছে, এর যে পোর্শনটা এর সাবমার্জড অবস্থায় আছে, ঠিক আছে, যে পোর্শনটা সাবমার্জ পজিশনে আছে, সাবমার্জ পজিশন থেকে যদি আমরা একটা জিওমেট্রিক সেন্টার কোনোভাবে ড্র করতে পারি, দো দিস পোর্শন ইজ নট রেগুলার, উই ক্যানট ডু লাইক দিস, ঠিক আছে, রেগুলার পোর্শন একটা নেওয়া যাবে না এখান থেকে। ধরো আমি বলছি নর্মাল কেসে এর সেন্টার অফ বাউয়েন্সিটা ছিল এখানে বিতে, এখন এ টিল্ট হয়ে গেল, টিল্ট হয়ে যাওয়ার জন্য এর সেন্টার অফ বাউয়েন্সিটা সামওয়্যার এখানে লাই করছে, সেন্টার অফ গ্র্যাভিটি ছিল এখানে, ঠিক আছে। এবার লাইন অফ সিমেট্রি যেটা যাচ্ছে সেটা এখান থেকে যাচ্ছে, ঠিক আছে, আর লাইন অফ সিমেট্রি আর এখানে হলো তোমার বি, ঠিক আছে। এই বিটা থেকে যে লাইনটা যাচ্ছে, ধরো এই লাইনটা এইভাবে একে টাচ করছে, তো যে পয়েন্টে, ওহো ওয়েট আ মিনিট, ধরো এখানে বিটা লাই করছে, তাহলে এখানে ধরো সেন্টার অফ বাউয়েন্সিটা এখন শিফট হয়ে এখানে লাই করছে। এবার যে পয়েন্টে এখান থেকে তুমি যে ড্রটা করবে, এখান থেকে তুমি যে লাইনটা ড্র করবে, সেই লাইনটা এখানে যে পয়েন্টে টাচ করছে, যদি এইটা এম হয়, তাহলে এমটা কোথায় লাই করছে, সেন্টার অফ গ্র্যাভিটির নিচে। সেন্টার অফ গ্র্যাভিটির যদি নিচে লাই করে, এম মানে মেটা সেন্টার লাই করছে, লাইজ বিলো সিজি মানে সেন্টার অফ গ্র্যাভিটি, তাহলে আমরা বলবো এটা আনস্টেবল হয়ে গেছে, ঠিক আছে, ও আর স্টেবল ইকুইলিব্রিয়ামে নেই। আর যদি এমটা কোথায় লাই করে, মেটা সেন্টার লাইজ অ্যাবভ
তখন আমরা বলবো যে স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে, তখন আমরা বলবো স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে। আপ টু দিস ক্লিয়ার অর নট? অল অফ ইউ জাস্ট রাইট ক্লিয়ার। ক্লিয়ার হয়ে গিয়ে থাকলে একটু ক্লিয়ার লিখে দাও সবাই, ঠিক আছে? আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তো মেটা সেন্টারটা যেটা বললাম, ইট ইজ দ্য পয়েন্ট of intersection of the line of symmetry of the body and the straight line joining the center of gravity and the new center of buoyancy. Okay, fine then. Next question এ চলে যাচ্ছে। দেখো, ওকে, হয়ে গেল তো? দেখো 22 নম্বর, the frequency of first overtone of closed organ pipe is same as that of the first overtone of open organ pipe. What is the ratio of their lengths? ঠিক আছে, 22 এর একেরটা বলছে ফার্স্ট ওভারটোন। ওকে, frequency of first overtone of a closed organ pipe is same as that of the first overtone of open organ pipe. ওকে, শান্নবী ক্লিয়ার লিখেছে। চলো, আচ্ছা, ফার্স্ট ওভারটোন অফ ক্লোজড অর্গান পাইপ মানে কি? ক্লোজড অর্গান পাইপের ফার্স্ট ওভারটোন বলতে আমরা বুঝি 3v/4l, ঠিক আছে? আর যদি ফার্স্ট ওভারটোন অফ ওপেন অর্গান পাইপ হয় সেটা বলতে আমরা বুঝি ফার্স্ট ওভারটোন 2v/2l, ঠিক আছে? এই দুটো যদি সমান হয় দেন ইউ আর গেটিং 3v/4, এটা l1 করে দাও, এটা l2 করে দাও, l লেন্থের রেশিও চাই, l1 ইজ ইকুয়াল টু 2v/2 L2। তো আমাদের কাছে L1/L2 এর রেশিও চলে আসছে 3/4। Got it? 3/4. So that the number of beats produced per second is equal to difference between the frequency of the two superposing wave. Okay, এটা তোমাদের জাস্ট প্রুভ করতে হবে, ডাইরেক্ট কোশ্চেন। মানে বিটস এর ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ বিটস n ইকুয়ালস টু যখন লিখবো তখন f2 - f1 বা nu2 - nu1 লিখবো, ঠিক আছে? Next, or equation of trajectory of projectile is given where x and y are in meter and t is in second. Find the maximum height attained by the projectile, horizontal range of the projectile and right. আচ্ছা, দেখো, আমরা যখন প্রজেক্টাইলটা লিখি তখন x equals to 4t লিখছি, মানে আমরা কি লিখি? আমরা লিখি u cos theta t, u cos theta এর ভ্যালুটা 4। পরের কেসে y এর ভ্যালুটা আমরা এখানে লেখা আছে 3t - 5t স্কয়ার। আমরা কি লিখি? আমরা লিখি হলো u sin theta t, u sin theta t মাইনাস কত t স্কয়ার? দেখো মাইনাস, আচ্ছা t স্কয়ারের টার্মে আছে না, ওই হাফ gt স্কয়ার লিখতে পারো, হাফ gt স্কয়ার। বুঝতেই পারছো এখানে 10 ধরলে এটা 5ই আসছে। তো এখান থেকে দুটো জিনিস আমরা পাচ্ছি, এক হলো ইউ কস থিটার ভ্যালু যেটা হলো 4, এক হলো ইউ সাইন থিটার ভ্যালু যেটা হলো 3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ম্যাক্সিমাম হাইট বলেছে না, তো ম্যাক্সিমাম হাইট আমরা কিভাবে লিখি? h ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। সেটাকে ভালোভাবে লিখতে গেলে ইউ সাইন থিটা এর হোল স্কোয়ার লিখতে পারি, সাইন থিটার ইউ সাইন থিটার ভ্যালুটা 3, তো এখানে হয়ে গেল তার হোল স্কোয়ার মানে 9/2g, ঠিক আছে? তো এখানে হয়ে যাচ্ছে 4.5/10 মানে 0.45 মিটার। এবার আবার বলছি, এখানে তোমাকে বলে দিয়েছে টি ইজ ইন মিটার, দেখো বলে দিয়েছে মিটার, তাহলে সেটা তোমাকে প্রোভাইড করতে হবে ইউনিটটা। ইউনিট না প্রোভাইড করলে কিন্তু মার্কস পাবে না বোর্ডের। যখন বলে দিয়েছে ইউনিট তখন বলতেই হবে, যদি না বলে দেয় তাহলে ইউনিট, এই UNIT-টা লিখে দেবে, ঠিক আছে? হরাইজন্টাল রেঞ্জ অফ এ প্রজেক্টাইল বলতে হবে। হরাইজন্টাল রেঞ্জ অফ এ প্রজেক্টাইল মানে r ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন অফ 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন অফ 2 থিটা বাই জি। এবার বলছি ইউ স্কোয়ার সাইন অফ 2 থিটাটাকে আমরা কিভাবে লিখতে পারি? ইউ সাইন থিটা ইউ কস থিটা। এটা কেন করছি? এটা করছি কারণ ইউ স্কোয়ারটাকে ইউ লিখলাম মাল্টিপ্লাই করে, ঠিক আছে, সাইন থিটা কস থিটা লিখলাম সেটাও ঠিক আছে, কিন্তু এখানে একটা 2 অ্যাড করতে হবে, কারণ সাইন 2 থিটা মানে কি 2 সাইন থিটা কস থিটা। তো 2 সাইন থিটা কস থিটা ইউ স্কোয়ার এখানে বাই জি করে দিলাম, তাহলে এখানে কত থাকছে 2
ইউ সাইন থিটার ভ্যালু কত দেখো 3, ইউ কস থিটার ভ্যালু কত দেখো 4, আর এখানে হয়ে গেল 10। তাহলে এখানে 3 4 12 দুগুণে 24 বাই 10 2.4 মিটার। দিস ইজ দ্য ভ্যালু ফর হরাইজন্টাল রেঞ্জ। হয়ে গেল হরাইজন্টাল রেঞ্জ। লাস্ট কোশ্চেনটা বলেছে রাইট দ্য ইউনিট অফ রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, কি বলেছে? বলেছে রাইট দ্য ইউনিট অফ রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, তাহলে উইথ রেসপেক্ট টু টাইম যদি আমরা বার করতে চাই তাহলে কি করব? ইউনিট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন খুবই সহজ। অ্যাক্সিলারেশন মানে যখন আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখি, সেটা ডিএ ডিটি যদি করে দিই তাহলে তার অ্যাক্সিলারেশনের ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড কিউব। ঠিক আছে, মিটার পার সেকেন্ড কিউব। সো এইটুকুই জানতে চেয়েছে। এখানেই আমাদের সিবিএসসির পেপারটা শেষ হয়ে গেল। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পেপারে। ঠিক আছে, ওকে, দিস ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড, না আইএসসি বোর্ড। আইএসসি বোর্ডের পেপার আছে এরপর। ঠিক আছে, আইএসসির ইংলিশ মানে আইএসসি পেপার আছে। ঠিক আছে, এরপরে ওয়েস্ট বেঙ্গলের ইংলিশ ভার্সন আছে। ওকে, ঠিক আছে, আমি জাস্ট একটা 2 মিনিটের ব্রেক নিচ্ছি, তারপর আমরা আবার শুরু করছি। ওকে, okay, all clear? Okay, am I audible? Just respond once. ঠিক আছে, আমি বাকি আইএসসির পার্টটায় চলে এসেছি। মানে কোশ্চেন আমাদের সিমিলার দেখতে পাবো আমরা এখানে। ঠিক আছে, তো অল অফ ইউ ক্লিয়ার, রাইট? অল ক্লিয়ার। চলো আমরা তাহলে আইএসসিটা এবার ডিসকাস শুরু করছি। ঠিক আছে, চলো। আচ্ছা, অডিওটা ক্লিয়ার কিনা একটু কনফার্ম করে দাও। ওকে, অডিওটা ক্লিয়ার একটু কনফার্ম করে দাও। All of you just confirm once the audio is clear or not. Okay, fine. Okay, fine then, আমি তাহলে শুরু করছি। ওকে, দেখো, তো এগুলো সিমিলার টাইপ অফ কোশ্চেনই ছিল। ঠিক আছে, তো আমি জাস্ট অ্যান্সার গুলো বলে দিচ্ছি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আচ্ছা, momentum, area, time are taken to be fundamental quantities. Energy has the dimensional formula. একটু আগেই আমরা এই কোশ্চেনটা করেছি। ঠিক আছে, তো অ্যান্সার ছিল ডি। ডিতে আমাদের এনার্জির ডাইমেনশন কি ছিল?
ডি তে আমাদের এনার্জি ডাইমেনশন ছিল মোমেন্টাম পি, a to the power half t to the power -1. Okay. Two blocks are in constant on a are in contact of a frictionless. আচ্ছা, frictionless এই কেসে এই অঙ্কটাও ডিসকাস করে দিয়েছি। Two cases are respectively ratio of force of contact between the two blocks 1:2. Okay, excess pressure inside a soap bubble is 3 times. এটাও ডিসকাশন হয়ে গেছে। Ratio of their surface area is 1:9. Weighing machine measures normal reaction exerted by machine on person. Error in measurement of radius is, আচ্ছা এটা নতুন কোশ্চেন। Error in measurement of radius of the sphere is 1%. Then error in measurement of volume, তাহলে ভলিউম কি হবে? যখন আমরা ভলিউম লিখি কত বলেছে, মেজারমেন্ট অফ রেডিয়াস অফ এ স্ফিয়ার, ভলিউম অফ এ স্ফিয়ার আমরা কি লিখি 4/3 পাই আর কিউব। তাহলে যদি আমরা ভলিউমের রিলেটিভ চেঞ্জ বার করি তাহলে কি হবে, ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু কত হবে, বাকি পার্টটা তো কনস্ট্যান্ট, তো 3 ইন্টু ডেল আর বাই আর, 3 ইন্টু ডেল আর বাই আর। ওকে, তো তার মানে এখানে যদি এই রিলেটিভ ভ্যালুটা তোমাদের বলে দেয় 1%, তাহলে ডেল ভি বাই ভি এর ভ্যালুটা তোমাদের হয়ে যাচ্ছে 3%। 3%. Okay, answer the following questions briefly and to the point. Next part. ISC তে প্রথমে এই 5টা কোশ্চেনই ছিল, ঠিক আছে, 5টা শর্ট কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য প্যাটার্ন। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের কোশ্চেন নাম্বার, আচ্ছা বি, কোশ্চেন নাম্বার 1 এর বি পার্ট। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে হাউ মেনি সিগনিফিকেন্ট ফিগার্স ইন দ্য মেজার্ড ভ্যালু অফ 0.10602। ওকে, হাউ মেনি significant figures, আচ্ছা দেখো কোশ্চেনটা কি ছিল, আমি জাস্ট একটুখানি আপ করে দিই। ওকে, একটুখানি ঘেঁটে গেল আর কি। দেখো, আচ্ছা দেখো বোঝা যাচ্ছে কিনা, ওকে, তো যাই হোক আমি জাস্ট বলে দিচ্ছি। তো দেখো এখানে কি ছিল, ফার্স্ট কোশ্চেন ছিল হাউ মেনি সিগনিফিকেন্ট ফিগার্স আর ইন দ্য মেজার্ড ভ্যালু। মেজার্ড ভ্যালুটা কত আছে আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, মেজার্ড ভ্যালুটা আছে হলো 0.10602। ঠিক আছে, 0.10602। এখানে সিগনিফিকেন্ট ফিগার্স আমাদের কত হচ্ছে, সিগনিফিকেন্ট ফিগার্স হয়ে যাচ্ছে 1 2 3 4 5, 5টা সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5টা সিগনিফিকেন্ট ফিগার্স এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা, রাবার অর স্টিল, হুইচ ওয়ান ইজ মোর ইলাস্টিক? কে মোর ইলাস্টিক, রাবার না স্টিল? রাবার না স্টিল, কে বেশি ইলাস্টিক? আমাদের রাবার হলো মোর ইলাস্টিক। ঠিক আছে, রাবার হলো মোর ইলাস্টিক। দেন হোয়াট ইজ দ্য লিমিট অফ পয়জনস রেশিও? লিমিট অফ পয়জনস রেশিও, পয়জনস রেশিও শুরু হচ্ছে -1 আর আপার লিমিট হলো 0.5। দিস ইজ দ্য থিওরিটিক্যাল ভ্যালু। যদি তোমাকে প্র্যাকটিক্যাল ভ্যালু জিজ্ঞেস করে তুমি বলবে 0 to 0.5। Then if the quantity has value and direction both, then can it be called a vector? যদি ভ্যালু আর ডিরেকশন যদি দুটোই থাকে তাহলে সেই কোয়ান্টিটিকে কি আমরা ভেক্টর বলতে পারি? এই দুটো থাকার পাশাপাশি কি হতে হবে, এই দুটো থাকার পাশাপাশি যে কোনো একটা কোয়ান্টিটিকে আমাদের ভেক্টর ল অফ অ্যাডিশন ফলো করতে হবে, আদারওয়াইজ উই কান্ট সে দিস ইজ এ ভেক্টর। কেন? কারণ আমরা একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, যদি কারেন্ট হয়, ঠিক আছে, কারেন্টের কেসে কি আছে, কারেন্টকে আমরা কি বলি, কারেন্টকে আমরা স্কেলার বলে থাকি। ঠিক আছে, তো স্কেলার কেন বলে থাকি, কারণ কারেন্ট ভেক্টর ল অফ অ্যাডিশনকে ফলো করে না, কিন্তু কারেন্টের কিন্তু ডিরেকশন আছে। ঠিক আছে, কারেন্টের কিন্তু ডিরেকশন আছে, ম্যাগনিটিউডও আছে। সো ম্যাগনিটিউড আর ডিরেকশন বোথ থাকা সত্ত্বেও ওকে কিন্তু আমরা ভেক্টর বলি না। কারণটা কি, কারণটা হলো কারেন্ট ভেক্টর ল অফ অ্যাডিশন ফলো করে না। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমরা এখানে লিখবে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ক্রস প্রোডাক্ট? ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা কি? দেখো এখানে একটু বলে দিই, জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ক্রস প্রোডাক্ট যদি বলতে হয় তাহলে ক্রস প্রোডাক্ট করলে আমরা যেটা পাই সেটা হলো, ক্রস প্রোডাক্ট করলে যেটা আমরা পাই সেটা হলো, ধরো এ ক্রস বি লিখছো, ঠিক আছে, এ ক্রস বি লিখছো,
তো a ক্রস b তে যদি তোমরা পাও হলো c, তার মানে c কি পাও, c is the vector that is normal to the plane containing a and b। ঠিক আছে, যদি আমি বলি this is a vector, this is b vector, এবার a vector আর b vector যে প্লেনে আছে, ধরো এই প্লেনটা জুড়ে আছে, এই যে প্লেনটা আছে এই প্লেনটার নর্মাল ডিরেকশনে ভেক্টর হলো আমাদের c। গট ইট? ওকে, a v সেটা নর্মাল ডিরেকশনে আছে হলো আমাদের c। ওকে, তো দিস ইজ হোয়াট, c ইজ দ্য ভেক্টর দ্যাট ইজ দ্য নর্মাল। সিগনিফিকেন্সটা কি, the cross product of the two vector will give you the vector which shows you the direction perpendicular to the plane containing a and b। Got it? So this is the case, geometrical significance of cross product। What will be the value of angle of projectile for being the horizontal range maximum? ঠিক আছে, এবার বলছি কত, b এর 6, ঠিক আছে, b এর 6, b এর 6টা কি বলছি, যে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ কোন ভ্যালু অফ থিটাতে হবে, অ্যাঙ্গেল অফ প্রজেকশনের কোন ভ্যালুতে আমাদের ম্যাক্সিমাম যে রেঞ্জ সেটা কি হবে, সেই রেঞ্জটা ম্যাক্সিমাম হবে। তো যখন আমরা আর ম্যাক্সের কথা বলছি, আর ম্যাক্সের ভ্যালুটা কি হবে, আর ম্যাক্স হবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো এখানে যদি ম্যাক্সিমাম হয়, এর ভ্যালুটা ম্যাক্সিমামে কত হয়, ইউ স্কোয়ার বাই জি, তার মানে কি, তার মানে হলো সাইন 2 থিটা ইকুয়ালস টু 1। ওকে, সাইন 2 থিটা ইকুয়ালস টু 1, তো সাইন 2 থিটা ইকুয়ালস টু 1 যখন হচ্ছে, তাহলে থিটার ভ্যালুটা কি হবে, থিটার ভ্যালুটা 45 ডিগ্রি হবে, মানে পাই বাই 4 যেটা লিখবে। ওকে, লাস্ট কোশ্চেন ছিল দ্য এক্সপ্রেশন ফর দ্য অরবিটাল ভেলোসিটি অফ স্যাটেলাইট, এক সেকেন্ড, orbital velocity of the satellite which revolves close to the surface of earth, ঠিক আছে, which revolve close to the surface of earth, write the expression for the orbital velocity of the satellite which revolves close to the surface of the earth। ঠিক আছে, তো orbital velocity যদি আমরা বার করি, 7 নম্বরের এটা, আমরা orbital velocity বার করব যেটা আর্থের খুব কাছে আছে এরকম কোন স্যাটেলাইটের জন্য। তাহলে আমাদের ভ্যালুটা কি হচ্ছে, gm বাই r প্লাস h রুট অফ gm বাই r। ঠিক আছে, রুট অফ gm বাই r। ওকে, সো দিস ইজ দ্য অরবিটাল ভেলোসিটি। এবার যেহেতু ওখানে বলে দিয়েছে h ইজ ভেরি লেস দ্যান r, তখন তুমি কি লিখবে, এই rটাকে নিয়ারলি ক্যাপিটাল r বা আর্থের রেডিয়াস ধরে নেবে, তাহলে আমাদের ভ্যালুটা কত আসছে, অরবিটাল ভেলোসিটি ইকুয়ালস টু রুট অফ gm বাই ক্যাপিটাল। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, a man standing on ground can't feel the motion of earth, why? ঠিক আছে, a man standing on ground can't feel the motion of earth, why? কেন ফিল করতে পারে না, ফিল করতে পারে না কারণ আমরা যে আর্থের উপরে আছি তারা সেম স্পিডে উইথ রেসপেক্ট টু দ্য আর্থ যদি আমরা বলি, আমরা স্ট্যান্ডিং বা স্টেশনারি মনে হয়, কারণ কি, কারণ আমরা একই স্পিডে মুভ করছি। ওকে, একই স্পিডে মুভ করছি বলে আমরা বুঝতে পারি না। ঠিক আছে, ম্যান স্ট্যান্ডিং অন গ্রাউন্ড কান্ট ফিল দ্য মোশন অফ দ্য আর্থ। ওকে, সেম ভেলোসিটি নিয়ে আমরা মুভ করছি বলে আমরা আর্থের মোশনটাকে বুঝতে পারি না। আর্থ যে মোশনে যাচ্ছে আমরাও সেম ভেলোসিটি নিয়ে মুভ করছি কনস্ট্যান্ট স্পিডে, তো বিকজ অফ দ্যাট আমরা এটা বুঝতে পারি না। যদি আমরা বলি যে আর্থের রোটেশনটা স্টপ হয়ে গেল, ঠিক আছে, আর্থের রোটেশন স্টপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু অবভিয়াসলি আমরা ফিল করব যে আমরা একটা ভেরি ফাস্ট মুভিং কারে আছি। ঠিক আছে, খুব ফাস্ট মুভিং কারে বসে থাকলে তোমাদের যা অবস্থা হয় সেরকমই কিছু একটা ফিল হবে। ঠিক আছে, আচ্ছা, question number 3, a projectile is thrown at an angle with the horizontal with velocity v, so the path traveled by it is parabola। একটু আগেই আমরা এই কোশ্চেনটা সলভ করেছি যে আমাদের আলটিমেটলি কি ফাইনাল ইকুয়েশনটা কিভাবে আনতে হবে। ফাইনাল ইকুয়েশনটা আমাদের আসবে y equals to x tan theta minus gx square by 2u square cos square theta
এইটা আসলে আমরা যে রিলেশনটা পাবো সেটা হলো এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে ওয়াই, এই টাইপের যদি রিলেশন আসে তাহলে আমরা জানি সেটা হলো প্যারাবোলা, ইকুয়েশন অফ প্যারাবোলা। ওকে, নাম্বার ফোর কি বলছে? দ্য পিরিয়ড অফ রিভলিউশন অফ অ্যান আর্থ স্যাটেলাইট ক্লোজ টু দ্য সারফেস অফ আর্থ। ওকে ঠিক আছে, the period of আচ্ছা পরেরটা চলে এসেছি, the period of revolution of an earth satellite close to the surface of earth is 90 minutes. Find the period of another earth satellite in an orbit at a distance of 3 times. এটা আমরা পড়ে এসেছি যে 3 times of earth radius from its surface মানে ডিসটেন্সটা কতটা হচ্ছে, r ড্যাশের ভ্যালুটা হয়ে যাচ্ছে 4r। ঠিক আছে, 4r যদি হয়ে যায় তাহলে আমরা জানি যে কেপলারের থার্ড ল অনুযায়ী t square is proportional to r cube। ঠিক আছে, t square is proportional to r cube, তো t square is proportional to r cube যদি হয় তাহলে তুমি t এর ভ্যালুটা বার করতে পারবে। ইট ইজ অলরেডি ডিসকাসড, ঠিক আছে, কোশ্চেন ডিসকাশন হয়ে। হাউ ফিশেস গেট অ্যালাইভ ডিউরিং উইন্টার ইন ফ্রোজেন পন্ড অর লেক, এটাও ডিসকাস হয়ে গেছে, বিকজ অফ দ্য অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। ঠিক আছে, আজকের ক্লাসেই আমি ডিসকাস করেছি এই কোশ্চেনগুলো, যারা এখনই জয়েন করছো তারা কিন্তু ফার্স্ট পার্টটা দেখে নেবে। Due to anomalous expansion of water. Okay, next holo a metallic bar is heated from 0 to 100 degrees Celsius, the coefficient of linear expansion acha percentage increase, এটাও discuss। starting from rest the particle covered 57 centimeter, find the, এটাও discussed question। ওকে, এখানে একটা নতুন কোশ্চেন আছে, সো দ্যাট ফর অ্যান আইডিয়াল গ্যাস গামা ইকুয়ালস টু 4/3 ইফ সিভি ইকুয়ালস টু 3r। এই কোশ্চেনটা নতুন, এই কোশ্চেনটা আমি করেই দিচ্ছি যে সিভি এর ভ্যালুটা যদি 3r হয়, আচ্ছা তাহলে গামার ভ্যালুটা 4/3, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো যদি সিভি এর ভ্যালুটা 3r হয়, সিভি ইকুয়ালস টু 3r, ফ্রম দ্য মেয়ার্স ফর্মুলা থেকে আমরা জানি হলো সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তাহলে যদি সিভি ইকুয়ালস টু 3r হয় তাহলে সিপি এর ভ্যালু কি হচ্ছে, অবভিয়াসলি 4r। এখানে সিভি এর জায়গায় 3r বসিয়ে দাও, তাহলে সিপি বাই সিভি এর ভ্যালু কত হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 4r বাই 3r মানে 4/3। ওকে, 4r বাই 3r মানে 4/3। ওকে, যারা যারা বুঝতে পেরেছো তারা জাস্ট একটা থামস আপ দিয়ে দাও যে হ্যাঁ ম্যাম এই অবধি বোঝা গেছে। আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। দেখো নেক্সট পার্টে বলছে question number 8, 1 gram of water at 373 Kelvin is converted into steam at a same temperature at normal pressure. The volume of 1 semi-cube of water becomes 1671 semi-cube on boiling. Calculate the change on the internal energy of the system if the heat of vaporization is this one. Okay, আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা দেখো, সেকেন্ড কোশ্চেনটা কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে ওই মেয়ার্স ফর্মুলা। ঠিক আছে, ঠিক আছে, আমি ফার্স্টের কোশ্চেন মানে 8-এর প্রথমেরটা আমি করিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, 1 গ্রাম অফ ওয়াটার কত টেম্পারেচারে আছে, 373 কেলভিন ইজ কনভার্টেড ইনটু স্টিম। ফার্স্ট কথা, এখানে মাস কতটা বলেছে, দেখো মাস বলেছে 1 গ্রাম। ঠিক আছে, 1 গ্রামটাকে কনভার্ট করে লেখো 10⁻³ কেজি। ওকে, 1 গ্রামটাকে কনভার্ট করে লেখো 10⁻³ কেজি। এবার is converted into steam at the same temperature at normal pressure. The volume of 1 semi-cube of water becomes 1671 semi-cube on boiling. Okay, তাহলে প্রথমে কত ছিল, প্রথমে 1 semi-cube ছিল, তারপরে এত semi-cube হয়ে গেছে, ভালো কথা। তাহলে এখান থেকে যদি চেঞ্জ ইন ভলিউমটা আমরা জানতে পারি তাহলে কি আমরা পাবো ওয়ার্ক ডান। আমরা কি চাইছি বলো তো, আমরা এখানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি চাইছি, আমরা এখানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি চাইছি। তো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমরা কি করতে পারি, ফার্স্ট ল ইউজ করতে পারি। ফার্স্ট লতে আমরা জানি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ঠিক আছে, তো এখানে যদি আমরা ডিইউটা বার করতে চাই তাহলে কি হবে, তাহলে ডিইউটা যদি আমরা বার করতে চাই আমরা লিখবো ডিকিউ মাইনাস ডিডব্লিউ। আচ্ছা
একটা জিনিস এখানে দেখো, বলেছে ভলিউম বেড়েছে, কি করেছে, বেড়েছে কি করেছে, বয়লিং করেছে। বয়লিং মানে কি, স্টেট চেঞ্জ। তার মানে কি, স্টেট চেঞ্জ আসছে মানেই কি, মানে ল্যাটেন্ট হিটের গল্প, স্পেসিফিক হিটের গল্প নয়। স্পেসিফিক হলে আমাদের টেম্পারেচার চেঞ্জ হতো, তাহলে ল্যাটেন্ট হিটের গল্প। ঠিক আছে, ল্যাটেন্ট হিটের গল্প। আচ্ছা, তো ক্যালকুলেট দ্য চেঞ্জ অন দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম ইফ দ্য হিট অফ ভেপোরাইজেশন ইজ দিস। ওকে, ওকে দেন তাহলে ডাব্লিউটা কি করে বার করবো, ডাব্লিউটা পি ইন্টু ডিভি বার করবো। এখান থেকে একটা বাদ দিয়ে দিলে আমার কাছে থাকছে হলো, আচ্ছা পি এর ভ্যালুটা কি, অ্যাট নর্মাল প্রেশার। ঠিক আছে, সেম টেম্পারেচার অ্যাট নর্মাল প্রেশার, ওকে, converted into steam boiling. Okay, so into the steam at the same temperature at normal pressure, the volume this water becomes this. Calculate the change of internal energy of the steam if the, okay, so p into কি লিখবো, p টা হলো আমাদের নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, তার p। ওকে, তো আমরা যেটা নেব, এটা p ইন্টু v এর ভ্যালুটা কত হচ্ছে, v এর ভ্যালুটা হচ্ছে 1670 সেমি কিউব। সেমি কিউব থেকে মিটার কিউবে আমরা কনভার্ট করে নেব, -2 এর হোল কিউব মানে 10⁻⁻6। ওকে, p এর ভ্যালুটা কি নেবে, p এর ভ্যালুটা জাস্ট আমাদের 1 atm নিয়ে নেবে। ওকে, তো 1 atm নিয়ে নেব, নিয়ে সেখান থেকে ওয়ার্ক ডান এর ভ্যালুটা আমরা এখানে পুট করব। du ইজ দ্য ভ্যালু ফর চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, তাহলে সেখানে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হলো আমাদের ডিকিউ, ডিকিউটা কি, ডিকিউ হলো আমাদের হিট চেঞ্জ। ঠিক আছে, তো হিটের ক্ষেত্রে আমরা লিখবো m ইন্টু এল। ঠিক আছে, তো ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন বলে দিয়েছে, মাসটা কত আমরা জানি, মাস হলো 10⁻⁻3, আর এখানে আমরা কত লিখবো, 540 ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, এখানে ক্যালোরিতেই আছে, তো ক্যালোরি পার গ্রাম লিখতে পারো, নাহলে এটাকে আবার কনভার্ট করতে। ঠিক আছে, তো এগুলো পুট করলেই তোমরা ডিইউ এর ভ্যালু পেয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 8 ডান। তো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমি। কোশ্চেন নাম্বার 9, ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর দ্য এক্সেস প্রেশার ইনসাইড দ্য লিকুইড ড্রপ অফ আর্থ। আচ্ছা, এটা আমরা ডিসকাস করে নিয়েছি অলরেডি। ঠিক আছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু কনভার্ট 2 kg অফ আইস। আচ্ছা, এটা আমাদের নতুন কোশ্চেন যেটা আছে দেখো। আচ্ছা না, 2 kg অফ আইস এটাও করেছি, -10 থেকে 100, হ্যাঁ -10 থেকে 100 করেছি এটা। A particle is released from a height 20 meter. This is new question. বলেছে 20 মিটার থেকে ছড়িয়ে, আচ্ছা হাইট 20 মিটার থেকে একে ছাড়া হয়েছে। আফটার হাউ মাচ টাইম অ্যান্ড উইথ হোয়াট স্পিড দ্য পার্টিকেল হিটস দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড কে পার্টিকেলটা কি ভেলোসিটি নিয়ে হিট করবে, কি করে করবে। দেখো, একটা পার্টিকেলকে যদি একটা পার্টিকুলার হাইট থেকে আমরা ছেড়ে দিই, দিস ইজ এইচ, একটা পার্টিকেলকে এখান থেকে আমরা ড্রপ করছি, তো ড্রপ করার সময় আমাদের কি, ড্রপ করার সময় ভেলোসিটি আমরা ধরে নিচ্ছি, ওকে, ড্রপ করার সময় ভেলোসিটিটা ধরে নিচ্ছি 0। অবভিয়াসলি ড্রপ করেছে মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়ে যাবে, সো দিস ইজ 0। ওকে, আর ফাইনালটা তোমাকে বার করতে হবে, সে u ইকুয়ালস টু 0 আর vটা তোমাকে বার করতে হবে। তো ইউ ক্যান রাইট লাইক দিস, যে v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2gh, রাইট। 2gh কেন লিখলাম, কারণ এখানে ফ্রি ফল হচ্ছে, আলাদা কোনো অ্যাক্সিলারেশন নেই, তো v ইকুয়ালস টু √2gh। তো √2gh মানে দেখো এখানে 20, আর h এর ভ্যালুটা আবার 20। ওকে, h এর ভ্যালুটা আবার 20, তার মানে 20 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে অ্যান্সার। v টা কি হয়ে যাচ্ছে এখানে 20, ওই হাইটও 20 মিটার পার সেকেন্ড, ইট ইজ দ্য ভেলোসিটি। আর কি চেয়েছে, টাইম, টাইমটা কি করে বার করব, ফাইনাল ভেলোসিটি হয়ে যাচ্ছে আমাদের 20, তাহলে আমরা ইকুয়েশন অফ মোশন, ফার্স্ট ইকুয়েশন অফ মোশন ইউজ করতে পারি। কিরকম, v ইকুয়ালস টু u প্লাস at, সেখানে আমরা যেহেতু ফ্রি ফল, তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো v ইকুয়ালস টু u মাইনাস gt। ঠিক আছে, এবার uটা 0 যেহেতু রেস্টে আছে, তো আমরা বলতে পারি vটা কত, vটা হলো আমাদের 20 ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, v এর ভ্যালু মানে আমাদের t এর ভ্যালুটা কত হচ্ছে, তো এখানে আমরা লিখতে পারি gt
ওকে, ইউ মাইনাস জিডি লিখতে পারো, ফার্স্ট এর ভেলোসিটিটা 0, টাইম তো 0 হবে না, দিস ইজ জাস্ট শোয়িং ইউ দ্য ডিরেকশন। ওকে, তো এখানে আলটিমেটলি আমাদের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে দেখো, টি ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে 20/10 মানে 2 সেকেন্ড। ঠিক আছে, তো এক হলো আমাদের 2 সেকেন্ড, আর একটা অ্যান্সার হলো 20 মিটার পার সেকেন্ড, দিস টু আর দ্য অ্যান্সার। নেক্সট, planet revolves around a star in a circular orbit. Prove that the potential energy of the planet is twice its total energy. ঠিক আছে, potential এনার্জিটা আমাদের twice its total energy, total energy double, সেটা কি করে প্রমাণ করবে? ফার্স্ট অফ অল ইউ নো দ্য কাইনেটিক এনার্জি যখন আমরা লিখি, সো কাইনেটিক এনার্জিকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হাফ এম ভি স্কোয়ার। এই ভিটা কি? ভিটা এই কোশ্চেনে যখন বলা হয়েছে ফর এ স্টার, ঠিক আছে, প্ল্যানেট রিভলভস অ্যারাউন্ড এ স্টার, তাই তো? তাহলে এখানে তার প্ল্যানেটের কি হচ্ছে, এটা অরবিটাল ভেলোসিটি হয়ে যাচ্ছে, প্ল্যানেটের জন্য এটা অরবিটাল ভেলোসিটি হয়ে যাচ্ছে। তাহলে যদি এটা অরবিটাল ভেলোসিটি হয়, তাহলে কাইনেটিক এনার্জিটাকে আবার লেখো, এম অরবিটাল ভেলোসিটি আমরা জানি কি, রুট অফ জি এম বাই আর, নর্মাল আরই লিখলাম, ঠিক আছে, আমি আর প্লাস এইচ লিখলাম না, আর প্লাস এইচও লিখতে পারো, নো প্রবলেম। যদি আর প্লাস এইচ হয় যথারীতি সেটা ওই স্মল আর হয়ে যাবে। সো যাই হোক, এখানে আমরা যেটা লিখছি জিএম বাই আর, তো আমাদের কাছে ভ্যালু হলো জি এম এম বাই 2r। পোটেনশিয়াল এনার্জি কি হয়? পোটেনশিয়াল এনার্জি আমরা আগেই বার করেছি, জি এম এম বাই আর। এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাই হলো টোটাল এনার্জি। ঠিক আছে, তাহলে আমরা পাই হলো টোটাল এনার্জি। তো টোটাল এনার্জি যদি আমরা পাই, সেটা কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, সেটার ভ্যালু কত হয়? সেটার ভ্যালু হয় মাইনাস জিএমএম বাই 2r। ওকে, তাহলে এখান থেকেই বুঝতে পারছো টোটাল এনার্জির যা ভ্যালু, সেখান থেকে পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে তার ডাবল, মানে পোটেনশিয়াল এনার্জি মানে কত, মাইনাস জিএমএম বাই আর ইকুয়ালস টু টুয়াইস অফ, ঠিক আছে, ইকুয়ালস টু টুয়াইস অফ মাইনাস জিএমএম বাই, ঠিক আছে, এটাই কি, এটাই হলো টোটাল এনার্জি। গট ইট? সবাই বুঝতে পেরেছো? নোবডি ইজ রেসপন্ডিং, হোয়াট হ্যাপেন্ড? সবাই একটু কনফার্ম করে দাও, ইজ ইট ওকে অর নট? বোঝা গেছে কিনা একটু কনফার্ম করে দাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, প্ল্যানেট রিভলভস অ্যারাউন্ড এ স্টার, এটা হয়ে গেছে। দেখ 13, what is the adiabatic process? Give example. What are the essential condition for an adiabatic process to occur? Write first law of thermodynamics for an adiabatic process. ওকে, অ্যাডিয়াবেটিক প্রসেসটা কি? অ্যাডিয়াবেটিক প্রসেস হলো এমন একটা থার্মোডিনামিক্যাল প্রসেস যেখানে ইন আউটে কোনো হিট এক্সচেঞ্জ হয় না, ভেতরে এবং বাইরের মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হয় না, মানে ডেল্টা কিউ এর ভ্যালুটা যেখানে 0, দ্য থার্মোডিনামিক প্রসেস where the heat in out, okay, the heat transfer in or out is not possible. ঠিক আছে, মানে ডেল্টা কিউ এর ভ্যালুটা আমাদের এখানে 0, সেটাতেই আমরা বলছি কি অ্যাডিয়াবেটিক প্রসেস। ঠিক আছে, অ্যাডিয়াবেটিক প্রসেসে আমাদের কি করতে হবে? অ্যাডিয়াবেটিক প্রসেসে আমাদের হিট এক্সচেঞ্জটাকে বন্ধ করতে হবে। ঠিক আছে, ওকে। তো নেক্সট, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস। ফার্স্ট লতে কি করতে পারো? ফার্স্ট লতে আমরা যেটা করতে পারি যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ঠিক আছে, এই কেসে আমরা ডিকিউটাকে যদি এখানে 0 করে দিই তাহলে ডিইউ প্লাস ডিডব্লিউ। ওকে, তাহলে এখানে বলতে পারো যে ওয়ার্ক ডান ইজ নেগেটিভ অফ দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, বা ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইজ নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ডান। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসকে রিপ্রেজেন্ট করতে পারি, ফার্স্ট লটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি ফর দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস। ওকে, নেক্সট, 3 particles of masses 2 kg, 3 kg and 4 kg, এটা এক্সপ্লেন করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, ফর দ্য মাউন্টেন অফ হিমালয়া, এটাও এক্সপ্লেন হয়ে গেছে। ডিফাইন কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্টটাকে আমরা কিভাবে লিখবো? আমরা লিখি যে মিউ এস এফ এস ম্যাক্স, ঠিক আছে,
ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু এন, যেখানে এনটাকে আমরা বলি নর্মাল রিয়াকশন ফোর্স, এনটাকে আমরা বলি নর্মাল রিয়াকশন ফোর্স। ঠিক আছে, তো মিউ এসটা কি? মিউ এস হলো আমাদের কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটাকে আমরা এভাবে বলতে পারি যে মিউ এস ইজ দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন, টু দ্য নর্মাল রিয়াকশন। ওকে, টু দ্য নর্মাল রিয়াকশন। এখানে আমরা বলতে পারি যে মিউ এস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন to the normal reaction. Okay, fine then. Next, an object of weight W rests on an inclined plane. The coefficient of friction between the object and the plane is mu. For what value of the angle of inclination theta will the object move downward with uniform speed under its own weight? মানে কি ইউনিফর্ম স্পিডে যাওয়া মানে কি? ইউনিফর্ম স্পিডে যাওয়া মানে হলো অ্যাক্সিলারেশনটা 0 হবে। ঠিক আছে, তো দেখে নিচ্ছি আমি এই কেসটা। 14 নম্বর, দেখো এখানে ধরো বডিটা আছে, এখানে ধরো বডিটা আছে, এখানে বলছি থিটা, দিস ইজ এমজি কস থিটা, দিস ইজ এমজি সাইন থিটা। ঠিক আছে, এটা এন হয়ে যাচ্ছে। আর ও কি বলছে? ও বলছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ মিউ। ওকে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যে মিউ সেটাকে বলে দিয়েছে। দেখো এখানে বলেছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ মিউ। কোথায় গেল? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য অবজেক্ট এন্ড দ্য প্লেন ইজ মিউ। For what value of angle of inclination theta will the object move downward with uniform speed under its own weight? Okay, ফাইন। তো এখানে সারফেসটা হয়ে যাচ্ছে রাফ, রাফ বলেই তার একটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আছে, সেটা হলো মিউ। ওকে, এবার কথাটা হচ্ছে যে এ যদি এই দিকে যাওয়া শুরু করে তো অপোজিট দিকে একটা ফ্রিকশনাল ফোর্স থাকবে। ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু জানি মিউ এস ইন্টু এন। ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু আমরা মিউ এস ইন্টু এন জানি। তো যদি নর্মাল কেস হয়, নর্মাল কেসে আমাদের যখন এই ব্লকটা, দুটো কেস হতে পারে, এক হলো ব্লকটা স্টেশনারি আছে, আর দুই হলো ব্লকটা ইউনিফর্ম স্পিড নিয়ে যাচ্ছে। দুটো কেসেই দেখবো আমরা কি, দুটো কেসেই আমাদের অ্যাক্সিলারেশনটা কি হচ্ছে? 0 হচ্ছে। অ্যাক্সিলারেশন ইজ 0। সো উই ক্যান সে if acceleration is 0, that means both side the force is equal in magnitude and opposite in direction, that is why the net force is 0. তো এখান থেকে আমরা নেট ফোর্স 0টা করতে পারি যে এমজি সাইন থিটাটাই একে ব্যালেন্স করে দিচ্ছে। এবার এন এর জায়গায় কি লিখবে? এন এর জায়গায় লিখবো এমজি কস থিটা। ওকে, তো আমাদের ভ্যালু যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এমজি সাইন থিটা ইকুয়ালস টু মিউ এস এমজি কস থিটা। ওকে, তো এমজি এমজি এখানে যদি কেটে নিই তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু মিউ এস। সেই ভ্যালুটা যদি থাকে মানে এইখান থেকে কিন্তু ওই ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করা নিচে শুরু করবে। ঠিক আছে, তো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা তাহলে কি হলো? থিটার ভ্যালুটা হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স অফ, থিটার ভ্যালুটা আমাদের হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স অফ মিউ এস। ওকে, দেন অ্যান অবজেক্ট অফ ওয়েট ডব্লিউ রেস্ট, আচ্ছা এটাই তো এক্ষুনি বললাম। ঠিক আছে, ইনক্লাইনেশনের ভ্যালু। Okay, next 15 number question. Discuss stress strain graph for a loaded steel wire and hence explain the terms of elastic limit, yield point and tensile strength. Okay, stress strain graph আঁকো এবং সেখানে elastic limit, yield point, tensile strength তাকে দেখাও। ঠিক আছে, তো গ্রাফটাকে আমি একটু শো করে দিচ্ছি, দেখো। তো stress strain curve, stress strain curve, ঠিক আছে। তো গ্রাফটা দেখতে কিরকম দেখো, এখানে এ একটু
বেন্ড করে এখানে বি, এখানটা সি, এখানে ডি, আর এখানে ই। ঠিক আছে, তো এখানটা ই। তো ফার্স্ট অফ অল এখানে যদি আমাকে দেখাতে হয়, এ পয়েন্টটা হলো আমাদের প্রপোর্শনাল লিমিট, প্রপোর্শনাল লিমিট। বি পয়েন্টটা হলো আমাদের ইল পয়েন্ট। ঠিক আছে, এখানে এইভাবেও ড্র করতে পারো, দিস ইজ ইল পয়েন্ট। ওকে, আর ডি হলো আমাদের আলটিমেট টেনসাইল স্ট্রেংথ। ঠিক আছে, শুধু টেনসাইল স্ট্রেংথ যদি বলে তাহলে যে স্ট্রেংথ মানে the strength for which it can withstand the stress। ঠিক আছে, আর ম্যাক্সিমাম মানে যে ম্যাক্সিমাম স্ট্রেসটা সে উইথস্ট্যান্ড করতে পারবে, তারপর কি করবে, তারপর যে কোনো মুহূর্তে সে কিন্তু ভেঙে যেতে পারে। ইট ক্যান ব্রেক এনি টাইম আফটার ডি। ওকে, আফটার ডি ইট ক্যান ব্রেক এনি টাইম। ওকে, সো দিস ইজ দ্য কেস। আর ইলাস্টিক লিমিট অবধি আমি যেটা বললাম যে 0 যদি এখানে ও লিখি, তো ও বি হলো আমাদের ইলাস্টিক লিমিট। ওবি হলো আমাদের ইলাস্টিক লিমিট। ওকে, ফাইন। দেন নেক্সট কোশ্চেন। আচ্ছা, three forces F1, F2 and F3 of which F2 and F3 are mutually perpendicular act on a particle of mass m। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা আমাদের হয়ে গেছে। ঠিক আছে, অ্যাক্সিলারেশনটা কি বললাম, F1 বাই m, তাই তো, যেটাকে আমরা এভাবেও লিখতে পারি, F2 স্কয়ার প্লাস F3 স্কয়ার, এইভাবেই লিখেছিলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, ক্যালকুলেট অ্যামপ্লিটিউড, ওয়েভলেন্থ এন্ড ভেলোসিটি ফ্রিকোয়েন্সিজ অফ, হ্যাঁ এটাও হয়ে গেছে, ডান, ডিসকাস। স্টেট দ্য থিওরেম অফ পারপেন্ডিকুলার, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। ঠিক আছে, ওকে। নেক্সট দেখছি 17 নম্বর, এ হারমোনিক ওয়েভ অ্যালং দ্য স্ট্রিং ইজ ডিসক্রাইবড বাই দ্য ইকুয়েশন দিস ইন হুইচ অফ দ্য নিউমেরিক্যাল কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড। আচ্ছা, এটাও হয়ে গেছে। ঠিক আছে, এটা কি ওয়েভ বললাম, এটা বললাম না ট্রাভেলিং ওয়েভ। ঠিক আছে, কারণ এটা কি ফর্মে আছে দেখো, এটা আজকেই আমরা ডিসকাস করেছি, অন্য পেপারে ছিল, a sin of kx minus omega t। তো kx minus omega t এই ফর্মে যদি থাকে তো এটা ট্রাভেলিং ওয়েভই হয়ে যাচ্ছে, স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ হচ্ছে না। ওকে, ফাইন। নেক্সট, in which direction of the wave advances the medium, কোন ডিরেকশনে, পজিটিভ x ডিরেকশনে যাচ্ছে। Okay, next, number 80. Draw a graph to show the variation of kinetic energy, potential energy and total energy of the simple harmonic oscillator with displacement. Find the value of displacement at which the kinetic energy and potential energy are equal. ঠিক আছে, তো কিভাবে ড্র করব আমরা দেখো, নাম্বার 18। ঠিক আছে, নাম্বার 18 যদি আমরা ড্র করি, ফার্স্ট অফ অল একটা ডিসপ্লেসমেন্টটাকে আমরা আগে কিভাবে লিখি, এসএইচএম এর জন্য আমরা লিখছি a sin of omega t প্লাস phi। যদি এভাবে দেখি, ঠিক আছে, এটা phi হলো আমাদের ইনিশিয়াল ফেজ ডিফারেন্স, তো অ্যাকর্ডিংলি এখান থেকে আমরা ভেলোসিটি পাবো dx dt, সেটা a omega cos of omega t plus phi, আর d2x dt2 করলে আমরা পেয়ে যাবো অ্যাক্সিলারেশন। এখানে অ্যাক্সিলারেশনের কোনো আলাদা কোনো দরকার নেই, পিটা পেলেই আমাদের হবে, কারণ আমরা কাইনেটিক এনার্জি গ্রাফ ড্র করছি। সো কাইনেটিক এনার্জির জন্য ভি এর ভ্যালুটা কত হচ্ছে, এ ওমেগা কস অফ ওমেগা টি প্লাস ফাই। তো দেখো, ফার্স্ট অফ অল এক্স এর ভ্যালু, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, তাদের যে ভ্যালুটা হচ্ছে, তো এক্স যখন আমরা আঁকবো তখন আমরা এভাবে আঁকবো, সে দিস ইজ এক্স টি। ঠিক আছে, এক্স টির জন্য আমরা গ্রাফটাকে এভাবে আঁকবো, সাইনের কার্ভ তো এইভাবে আঁকবো। আচ্ছা, যদি এবার কাইনেটিক এনার্জি করি,
ঠিক আছে, কাইনেটিক এনার্জি। তাহলে গ্রাফটা কিরকম হয়ে যাবে দেখো, কাইনেটিক এনার্জি আমাদের কিভাবে আমি করব, কাইনেটিক এনার্জিকে লিখবো দেখো হাফ এম ভি স্কোয়ার। ভিটার ভ্যালু জানি, ভিটাকে যদি কস ওমেগা টিটাকে আমরা রিপ্লেস করে দিই, মানে ইন টার্মস অফ এক্স এর ভ্যালুতে নিয়ে যাই, তাহলেও এই ভ্যালুটা লিখতে পারি। আদারওয়াইজ ইট ক্যান বি রিটেন অ্যাজ ইন কেস কস স্কোয়ারের টার্মেও আমরা লিখতে পারি। কিভাবে লিখবো দেখো, ভিটাকে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস 5। ঠিক আছে, কস স্কোয়ার ওমেগা টি প্লাস 5। তাহলে এর ভ্যালুটা কি হচ্ছে দেখো, কস এর ডাইমেনশনে চলে আসছে। তো কাইনেটিক এনার্জি আমাদের কোথায় শুরু হচ্ছে, এখান থেকে। তো কাইনেটিক এনার্জি কস এর গ্রাফ হবে। তো ইনিশিয়ালে এটা যখন 0 তখন এর ভ্যালুটা ম্যাক্সিমাম, আর অ্যামপ্লিটিউডটা স্কোয়ার হয়ে গেছে, অবভিয়াসলি অ্যামপ্লিটিউডটা বেশি হয়ে যাবে, ভ্যালুটা হবে এরকম। যখন এটা 0 তখন এটা ম্যাক্সিমাম, যখন এটা ম্যাক্সিমাম তখন এটা 0, আবার এটা 0, এটা ম্যাক্সিমাম, আবার এইভাবে। ঠিক আছে, আবার এটা ম্যাক্সিমাম, আবার যখন এটা এইদিকে ম্যাক্সিমাম, এটা আবার 0। ঠিক আছে, এইভাবে উঠছে, আবার ওখানে যখন 0 গেল তখন এটা ম্যাক্সিমাম, আবার এই যখন ম্যাক্সিমাম এ 0। ঠিক আছে, এইভাবে যেতে যাচ্ছে। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জিটা কি হবে, পোটেনশিয়াল এনার্জি হলো আমাদের হাফ কে এক্স স্কোয়ার, কে এর ভ্যালু হলো এম ওমেগা স্কোয়ার, তো হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এবার এক্স এর ভ্যালুটা তোমরা জানো, এক্স এর ভ্যালুর জায়গায় যেটা আছে সেটা লেখো, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস। হলো? তাহলে এবার তুমি পোটেনশিয়াল এনার্জি গ্রাফটা ড্র করো। পোটেনশিয়াল এনার্জি এখানে লিখবো, পোটেনশিয়াল এনার্জির সাথে, আচ্ছা এটা কার সাথে ভ্যারিয়েশন নিচ্ছি, উইথ রেসপেক্ট টু আমরা নিচ্ছি টি এর সাথে। হ্যাঁ, কসের ডাইরেক্ট কার্ভ আঁকছি, যাই হোক। তো এখানে যখন এটা ম্যাক্সিমাম সাইনটা, তখন দেখো আবার শুরু থেকে শুরু হয়েছে। ঠিক আছে, শুরু থেকে শুরু হয়েছে, জাস্ট এক্স যা ছিল তার অ্যামপ্লিটিউডটা জাস্ট বেড়ে গেছে, অ্যামপ্লিটিউডটা জাস্ট বেড়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। ওকে, অ্যামপ্লিটিউডটা জাস্ট বেড়ে যাবে। তো আরেকবার এগিয়ে দেখিয়ে দিচ্ছি, দিস ওয়ান ইজ দ্য কেস। ঠিক আছে, এইভাবে যাবে। ওকে, তো এখানে বুঝতেই পারছো, এটা যখন ম্যাক্সিমাম এটা তখন মিনিমাম, এটা যখন মিনিমাম এটা তখন ম্যাক্সিমাম, আবার উল্টোটা হচ্ছে, আবার মানে এইভাবে হচ্ছে মোট কথা। ঠিক আছে, মোরাললেস আমরা একটা গ্রাফ আঁকতে পেরেছি। আচ্ছা, এটাকে আমি একটু জাস্ট ইয়ে করে দিই, জাস্ট এর মধ্যে একটা π/2 ফেজ ডিফারেন্স তো থাকবেই, এটা বুঝতেই পারছো। ঠিক আছে। তো যাই হোক, এবার টোটাল এনার্জি যদি গ্রাফ আঁকো, সেটা জাস্ট একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। আমি জাস্ট এখানেই দেখিয়ে দিচ্ছি, টোটাল এনার্জির যদি গ্রাফ আঁকো, জাস্ট এ স্ট্রেট লাইন, অলওয়েজ কনস্ট্যান্ট। ঠিক আছে, এর ভ্যালুটা কত বলো তো, এর ভ্যালু হচ্ছে হাফ, এর ভ্যালু হলো হাফ এম ওমেগা স্কোয়ার এস। ঠিক আছে, এর ভ্যালু হলো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, মানে টি এর সাথে যদি ভ্যারিয়েশন আঁকো তাহলে এইভাবে। ওকে, সো দিস ইজ দ্য কেস। নেক্সট ইজ আওয়ার, ওকে, draw the graph হয়ে গেল, oscillation, find the value of displacement at which the kinetic energy and the potential energy are equal. কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কোন কেসে ইকুয়াল হবে সেই ভ্যালুটা, সেই ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা চেয়েছি। ঠিক আছে, ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা চেয়েছে। দেখো, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি যদি সেম হয়, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জিটাকে আমরা কিভাবে লিখছিলাম, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার বলবে এটা কোত্থেকে এলো, এটা ওই কস স্কোয়ার, মানে এক্স ইকুয়ালস টু যেটা লিখলাম এ সাইন অফ ওমেগা টি প্লাস 5। ঠিক আছে, যদি এখানে আমি সাইন স্কোয়ার লিখি, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস 5, সেটার ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার।
ওকে, আর এটাকেই যদি তুমি cos স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই এ কনভার্ট করো, মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে আমাদের থাকছে হলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এক সেকেন্ড, 1 মাইনাস সাইন স্কোয়ার, তো হ্যাঁ এ স্কোয়ার, ঠিক আছে। তো এখানে তুমি তার সাথে গুণ করে দিচ্ছ এ ওমেগা, তো অ্যাকর্ডিংলি ইউ আর গেটিং দ্য ভ্যালু। তো এখানে যদি আমরা এর সাথে আমরা অ্যাকিউরেটলি দেখাই যে কাইনেটিক এনার্জিটা আমরা কি লিখেছিলাম, এ ওমেগা আমরা লিখেছিলাম হাফ এম ভি স্কোয়ার, রাইট? দেখো কাইনেটিক এনার্জি ইকুয়েশনটা কি ছিল, হাফ এম স্কোয়ার ওমেগা স্কোয়ার, হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তারপরে কস স্কোয়ার, কস স্কোয়ারের বাকি পার্টটার জায়গায় তুমি কি লিখবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওকে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই, আচ্ছা এখানে তো ভিটা বার করছি, ভি স্কোয়ার নয়, তো এখানে কস ওমেগা টি চলে আসবে, তারপর ভি স্কোয়ার করলে ইউ আর গেটিং দিস ওয়ান। ওকে ফাইন দেন। তো এখানে ভ্যালুটা কত আসছে, এ কেটে গেল, সো ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমাদের ভি এর ভ্যালুটাকে আমরা ডাইরেক্টলি লিখতে পারি ওমেগা রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড দেন ভি স্কোয়ারের ভ্যালুটা এটাই, হাফ এম ভি স্কোয়ার। ওকে, সো হোয়াট এভার দ্য থিং মে বি। তো পোটেনশিয়ালের ভ্যালুটাতে কিভাবে লিখবো, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার। এবার যদি এই দুটো ভ্যালু সেম বলে দিয়েছে না, তো কোন পয়েন্টে সেম, দেখো এই পার্টটা কেটেই যাচ্ছে পুরো, তো আমাদের কাছে কি আসছে, স্কোয়ার ইকুয়ালস টু 2x স্কোয়ার, তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু কত, a স্কোয়ার বাই 2, রাইট? তাহলে x ইকুয়ালস টু a বাই রুট, তো a বাই রুট 2 তে এই দুটো ভ্যালু সমান হয়, ঠিক আছে। a বাই রুট 2 তে আমাদের কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি দুটো সমান হয়। আচ্ছা এই অবধি বুঝতে পারলে জাস্ট একবার তোমরা জানিয়ে দাও যে ক্লিয়ার ম্যাম অর সামথিং, ঠিক আছে, ক্লিয়ার ম্যাম অর সামথিং কিছু লিখে দাও। ঠিক আছে, আমরা নেক্সট পার্টে চলে আসছি। নেক্সট পার্ট হলো আমাদের এই যে আমাদের 20 নম্বর কোশ্চেন, সেটা হলো এ বি। আচ্ছা এই ক্রস প্রোডাক্টটা অলরেডি আমাদের হয়ে গেছে ইউজিং সেকেন্ড ল, এটাও ডিসকাসড কোশ্চেন আজকে। ওকে, নেক্সট state Kepler's third law of planetary motion, rate of change of angular momentum, this all are done. Rate of change of angular momentum dl dt আমরা দেখেছি, this is 0. What amplitude, this is this portion is totally discussed. আর লাস্টের কোশ্চেন গুলো দেখো, frequency of first overtone of closed organ pipe discussed, show the number of beats, equation of trajectory and change of rate of acceleration with respect to time. তো dA dt এর ভ্যালু কি চেয়েছে, ইউনিট চেয়েছে, তো dA dt যদি আমি ইউনিট বার করি, this is মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এগুলো সব ডিসকাস হয়ে গেছে আমাদের। তো ISC আমাদের কমপ্লিট, অ্যান্ড নাও গোস ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 11 ইংলিশ ভার্সন। তো ইংলিশ ভার্সনে দেখো যেটা আছে সেম প্রবলেম, ঠিক আছে, সেম কাইন্ড অফ প্রবলেম, যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো আমরা বলে দিচ্ছি। দেখো ভ্যালু অফ অ্যাক্সিলারেশন বলেছে, ইফ উই গো ডাউনওয়ার্ড ফ্রম দ্য আর্থ সারফেস। আচ্ছা ইফ উই গো ডাউনওয়ার্ড ফ্রম দ্য আর্থ সারফেস, আর্থ সারফেসের থেকে ভেতরের দিকে মানে ডেপথের দিকে যাচ্ছি, তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটা কি হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে, ডিক্রিজেস। আচ্ছা এক্সেস প্রেশার, হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেস প্রেশার, এনার্জি পার ইউনিট ভলিউম। ওকে, এখানে আরেকটা কোশ্চেন আছে নতুন, if deforming forces are removed, to which point the curve can be retraced, এটাও এক্সপ্লেন করে দিয়েছি আপ টু OB, ঠিক আছে, ইলাস্টিক লিমিট অবধি। নেক্সট when satellite revolves close to the earth, এটাও হয়ে গেছে, root of gr, the value of g, none of these. if the car stops rotating, the value of g at the equator will, আচ্ছা stops rotating হলে ইকুয়েটরে g এর ভ্যালুটা আস্তে বেড়ে যাবে, যা কম ছিল বেড়ে যাবে, এগুলো ডিসকাস হয়ে গেছে, অন্য পেপারে ছিল। আচ্ছা surface area, this one, liquid does not weight, আচ্ছা a liquid does not weight the solid surface if the angle of contact, angle of contact টা কত হলে লিকুইডটা সলিড সারফেস কে ভেজাবে না, সেটা হলো গ্রেটার দ্যান 90 ডিগ্রি, ঠিক আছে, অবটিউস অ্যাঙ্গেল হতে হবে। তার জন্য হয় এটা মার্কারি গ্লাসের কেসে হয়,
ঠিক আছে, পারদের সাথে গ্লাস, যখন আমরা মার্কারি থার্মোমিটার ইউজ করি তখন আমরা দেখি মার্কারি গ্লাসের কেসে আমরা দেখতে পাই যে greater than 90 degree. Astronaut experiences weightlessness, কেন? They are going with the same acceleration. Okay, weighing machine measures normal reaction. এগুলো সব ডিসকাস হয়ে গেছে, যারা এক্ষুনি দেখছো তারা জাস্ট ভিডিওর আগের পার্টটা দেখে নেবে। Newton's laws of motion are valid in inertial frame of reference. Force of contact. এই ডাইমেনশনের প্রবলেমগুলো হয়ে গেছে। ঠিক আছে, এই যে ডাইমেনশন সেম অ্যাজ দ্যাট অফ এইচ নিউ, এইচ নিউটা কার, নিউটা এইচ এর ডাইমেনশনটা কার সাথে সমান? অ্যাঙ্গুলার ইম্পালস বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। এগুলো প্রিভিয়াসলি ডিসকাস টুডে, আজকেই ডিসকাস করা হয়েছে এই ক্লাসে, একটু ভিডিওটা দেখে নেবে সবাই। ওকে, হাউ মেনি সিগনিফিক্যান্টস আর দেয়ার ইন দ্য মেজার্ড ভ্যালু? এখানে কি দেওয়া আছে? এটা দেওয়া আছে 0.00602। কটা আছে? একটা, দুটো, তিনটে। ডেসিমাল প্লেসের যখন আমরা লেফটে দেখছি কোনো নন জিরো ডিজিট নেই, তো আগের জিরোগুলো সিগনিফিকেন্ট হবে না। ঠিক আছে, ডেসিমাল প্লেসে যখন আমরা দেখছি লেফটে কোনো নন জিরো ডিজিট নেই, তো ডান দিকের যে জিরোগুলো আছে সেগুলো সিগনিফিকেন্ট হবে না। তো এখানে আমাদের কটা সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাচ্ছে? তিনটে। হোয়াট ইজ দ্য লিমিট অফ পয়জনস রেশিও? -1 to 0.5। ওকে, ইফ দ্য কোয়ান্টিটি হ্যাজ ভ্যালু, আচ্ছা এগুলো ডিসকাস হয়ে গেছে। দ্য জিওমেট্রিক সিগনিফিকেন্স, এগুলো হয়ে গেছে ডিসকাস। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল অফ প্রজেক্টাইল? দিস অল আর ডান। ঠিক আছে, এই পার্টটা পুরো ডিসকাস হয়ে গেছে। This all part is discussed. This picture সবটাই ডিসকাস হয়ে গেছে। টোটালি ডিসকাসড আর্লিয়ার টুডে। ঠিক আছে, আজকে ডিসকাস করলাম এই ক্লাসে। ওকে, আচ্ছা দেখো এখানে বলেছে লিকুইড ইজ ইন স্ট্রিমলাইন ফ্লো থ্রু এ পাইপ অফ নন ইউনিফর্ম ক্রস সেকশন, prove that the sum of its kinetic energy, pressure energy and potential energy per unit volume remains constant. কিছু না, এটা বার্নৌলিস থিওরেমের প্রুফ আছে। ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেন, বার্নৌলিস থিওরেমের প্রুফ আছে। ওকে, this is done. Okay, so this is the end of West Bengal board English medium. Okay, fine then. So আজকে আমরা এখানেই আজকের ক্লাসটা এন্ড করছি। আমাদের জাস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়াম যেটা বাকি আছে। ঠিক আছে, সো আই এম এন্ডিং মাই সেশন নাও। ঠিক আছে, আজকে আমি এখানেই আমাদের সেশনটা এন্ড করছি। ওয়েস্ট বেঙ্গলের যে বেঙ্গলি মিডিয়ামটা বাকি আছে সেটা আমি আরেকদিন এক্সপ্লেন করে দেবো। তো আই থিঙ্ক অল অফ ইউ জাস্ট গো থ্রু দ্য কোশ্চেন পেপার। ঠিক আছে, কোশ্চেন পেপারটা আরেকবার গো থ্রু করে অ্যান্সার কিটা প্রপারলি নিয়ে নাও। কি ভুল হয়েছে সেটা করবার সময় টের পাবে। ঠিক আছে, এই ভিডিওটা দেখে নেবে। ভিডিওটা যারা আজকে দেখোনি তারা অবভিয়াসলি পরে দেখে নিজের কারেকশন করে দেবে, তাহলে নিজেরাই বুঝতে পারবে যে কতটা নাম্বার আমি পেতে পারি। ঠিক আছে, সো আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড ডু লাইক দ্য ভিডিও ইফ ইউ লাইক। ওকে, তো সবাই লাইক করতে ভুলবে না। ঠিক আছে, তো আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।